আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আজকের ক্লাসটাতে স্বাগতম। তোমরা জানো আমরা নিউটনীয় বলবিদ্যার রৈখিক অংশটুকু এর আগের ক্লাসটাতে কভার করে ফেলছি। তো এখন যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি এখানে আমরা নিউটনিয়ান বলবিদ্যার কৌণিক অংশটুকু দেখব। অ্যান্ড তোমরা জানো যে কৌণিক অংশটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কৌণিক অংশের কোথাও কোনগুলো টপিক থেকে তোমার সিকিউ গুলো এসে থাকে সবগুলো আমি প্রথম ক্লাসের প্রথম কয়েক মিনিটের মধ্যেই বলে দিয়েছিলাম। তোমাদের যদি একটু সন্দেহ থেকে থাকে বা তোমরা যদি না জেনে থাকো, প্লিজ ডু চেক দ্য ভিডিও। এটা তুমি এই ক্লাসের আই বাটনেও পেয়ে যাবে অথবা তুমি সার্চ করলেও পেয়ে যাবে। যেভাবেই হোক না কেন ওই 2-1 মিনিট প্রথম আমার ফার্স্ট রৈখিক ক্লাসটার প্রথম 2-1 মিনিট দেখলেই হবে। ওকে, চলো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা পড়বো কি বলতো, এবার কৌণিক অংশটা পড়বো। কোন অংশ পড়বো বলতো? কৌণিক অংশ পড়বো। ঠিক আছে, কৌণিক অংশ। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমরা নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্সকে দুইটা ভাগে ভাগ করছিলাম। একটা ছিল আমার রৈখিক অংশ আর একটা ছিল আমার কৌণিক অংশ। রৈখিক অংশটার মধ্যে আমরা দেখছিলাম সরল রৈখিক পথে একটা গতিশীল বস্তুর তার উপর আসলে তোমার নিউটনের যে তৃতীয় সূত্র মানে তিনটা যে সূত্র আছে সেগুলো কিভাবে কাজ করে, তাদের বেগ কি, বল কি, মানে দশা কি বস্তুটার, এসব পরিমাপ করতে আমরা পারছিলাম কোথা দিয়ে বলতো? এই তোমার নিউটনের রৈখিক অংশটার মধ্যে। কথা বুঝছো? মানে মূলত রৈখিক অংশটা তোমার ডিল করে একটা সরলরৈখিক পথে একটা বস্তুর কি কি অবস্থায় আছে বস্তুটা, সেই সকল জিনিসপাতিগুলো নিয়ে। আর কৌণিক অংশটা ডিল করে তোমার একটা বৃত্তাকার পথে বা একটা বক্র পথে একটা বস্তু কি অবস্থায় আছে সেটা নিয়ে। অবস্থা বলতে দশা বুঝাচ্ছি। দশা মানে তো বুঝে, দশা মানে কি, বস্তুটার ভর কত, বস্তুটার ত্বরণ কত, বস্তুটার সরণ কত, এই সব জিনিসগুলো তোমার মাপার বা মাপতে পারা বা এগুলো কিভাবে কাজ করতেছে ইত্যাদি ইত্যাদি। কথা বুঝছো? তার মানে দেখো, তোমার আমাদের যে রৈখিক অংশটা ছিল সেটা ডিল করতো তোমার একটা রৈখিক পথে। অর্থাৎ তোমার পথটা বা তলটা কি হইতো বলতো? তলটা দেখা গেছিল যে তোমার অলওয়েজ মসৃণ হইতো। অলওয়েজ মসৃণ। মসৃণ বলতে আমি বলতেছি না যে ঘর্ষণ নাই, আমি বলতে চাচ্ছি তলটা সবসময় সোজা হইতো, অর্থাৎ কোনো বক্রপথ ছিল না, একটা সরল রৈখিক পথ ছিল। কি পথ ছিল বলতো? সরল রৈখিক পথ। কি পথ ছিল বলতো? সরল রৈখিক পথ। আর আর তোমার যে কৌণিক অংশটা আছে এটা ডিল করবে তোমার একটা বৃত্তাকার পথে বা একটা বক্ররেখা পথে বা একটা বক্রপথে। ঠিক আছে, বক্রপথ বা তুমি বলতে পারবা বৃত্তাকার পথ। বৃত্তাকার পথ। ঠিক আছে, তার মানে দেখো আমরা আমাদের এই অংশটুকু কোথা থেকে আলাদা বলতো? এই অংশটুকু আলাদা আমরা কৌণিক অংশে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকে আর রৈখিক অংশে কোনো একটা বস্তু সরল রৈখিক পথে গতিশীল থাকে। তাদের মধ্যে আমরা যে তাদের দশাগুলো আছে বা তাদের যে অবস্থাগুলো আছে সেগুলো আমরা পরিমাপ করতে পারি। তো চলো আমরা এই কৌণিক অংশের মধ্যেই একটু ঢুকে পড়ি। দেখো, একদম প্রথম থেকে যে জিনিসটা পড়বো সেটা তোমার ঘূর্ণন গতি। ঠিক আছে, ঘূর্ণন গতি। তোমরা যারা আমার পর্যাবৃত্তর ওয়ান শট ক্লাসটা করছো তারা তো জানো যে পর্যাবৃত্ত গতি জিনিসটা আসলে কি। চলো আমরা একটু ঘূর্ণন গতি জিনিসটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, মনে করো তুমি কি করতেছো। তুমি মনে করো তুমি একটা সুতা দিয়ে একটা একটা সুতা দিয়ে তুমি একটা বস্তু বেঁধে ফেলছো বা একটা পাথর মনে করো বেঁধে ফেলছো। ঠিক আছে, এরপরে তুমি কি করলা সুতাটাকে ধরে তুমি তোমার মাথার উপরে ওই বস্তুটাকে ঘোরানোর চেষ্টা করতেছো। তাহলে দেখবা তোমার বস্তুটা এরকম একটা পথে ঘুরতে থাকবে। এই যে যে পথটাতে বস্তুটা ঘুরতেছে বা বস্তুটা গতিশীল আছে, এই পথটাকে বলা হচ্ছে তোমার কি বলতো? বৃত্তাকার পথ। আর এই যে গতিটা, যে গতিতে আসলে তোমার বস্তুটা ঘুরতেছে তাকে বলা হচ্ছে কি বলতো? ঘূর্ণন গতি। কথা বুঝতে পারছো? তুমি একটা সুতার মধ্যে একটা বস্তুকে বাঁধবা, একটা তুমি পাথর হইতে পারে বা একটা ইট হইতে পারে বা একটা কাঠ হইতে পারে বা এনিথিং তোমার যেটা পছন্দ সেটাকে বেঁধে মাথার উপরে ঘুরাবা। মাথার উপরে ঘুরাইলে তুমি দেখতে পারবা যে বস্তুটা তোমার ঘূর্ণন গতিতে আছে। আর বস্তুটা যে পথে ঘুরতেছে সেই পথটাকে বলা হয় তোমার বৃত্তাকার পথ। আর এরকম পথের জন্যই আমরা কি পাই বলতো? আমরা তোমার কৌণিক অংশটার মধ্যে আলোচনা করে থাকি এবং আমরা এই পথ মানে এই পথে তোমার চলমান একটা বস্তুর আসলে অবস্থা কি হবে সেই জিনিসগুলো আমরা এখন পরিমাপ করার চেষ্টা করব। ঠিক আছে, তার মানে দেখো এই বস্তুটা কিসে আছে বলতো? ঘূর্ণন গতিতে আছে। ঘূর্ণন গতিতে আছে। কথা বুঝে গেছে না? কথা বুঝে গেছে না? ওকে, তাহলে এই ব্যাপারটা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা তোমার কৌণিক সরণ। প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা কি বলতো? কৌণিক সরণ। আমি চেষ্টা করতেছি তোমাদের অধ্যায়টা মানে এই অংশটুকু 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই শেষ করে দেওয়ার। ঠিক আছে, এই অংশটুকু কিন্তু অনেক বড় একটা অংশ, তাই না? বাট আমি চেষ্টা করব খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে কভার করে দেওয়ার। তো দেখো, আমি প্রথমে আলোচনা করব কি বলতো? কৌণিক সরণ নিয়ে। ঠিক আছে, আমি প্রথমে কি নিয়ে আলোচনা করবো বলতো? কৌণিক সরণ নিয়ে। এর ইংরেজি শব্দ তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার
ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তার মানে কি বলতো, কৌণিক সরণ। কৌণিক সরণ জিনিসটা আবার কি, চলো একটু দেখার চেষ্টা করি। মনে করো তোমার একটা বস্তু বৃত্তাকার পথে গতিশীল। কি বলতো, তোমার একটা বস্তু মনে করো বৃত্তাকার পথে গতিশীল। মনে করো এই যে এখানে একটা বস্তু, সে বৃত্তাকার পথে গতিশীল, ঠিক আছে। তো বস্তুটা মনে করো তোমার একটা সুতা দিয়ে বাঁধা আছে। বস্তুটা কি করা আছে বলতো, সুতা দিয়ে বাঁধা আছে, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। তার মানে বস্তুটা মনে করো প্রথমে এ পয়েন্টে ছিল, কিছুক্ষণ পর দেখা গেল যে বস্তুটা কি হয়েছে বলতো, বস্তুটা ঘুরে গিয়ে তোমার হচ্ছে নতুন একটা জায়গায় বস্তুটাকে তুমি থামাইলা। তার মানে দেখো বস্তুটা কোথায় ছিল, বস্তুটা ছিল তোমার এ পয়েন্টে, তারপরে কিছুক্ষণ পর দেখা গেল বস্তুটা কোথায় আছে, বি পয়েন্টে আছে। সে কিভাবে গেছে বলতো, সে একটা নির্দিষ্ট বেগে গেছে, তাই না, সে একটা নির্দিষ্ট বেগে গেছে। এবং এইটা করার কারণে দেখো তো বৃত্তের কেন্দ্রের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে না, যেটাকে আমরা বলতে পারবো তোমার বৃত্তাকার কোণ, যেটাকে আমরা বলতে পারবো বৃত্তাকার কোণ। দেখো এখানে এ ও বি যে কোণটা আছে, এই কোণটাকে আমি থিটা দিয়ে প্রকাশ করতেছি, এটাকে তুমি বলতে পারবা বৃত্তস্থ কোণ, ওয়েট বৃত্তস্থ কোণ, তাই না। এটাকে তুমি কি বলতে পারবা, বৃত্তস্থ কোণ বলতে পারবা, তাই না। আচ্ছা, এই যে বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণটাকে তুমি চাইলে বলতে পারো কৌণিক সরণ। এটাকে তুমি চাইলে কি বলতে পারো বলতো, কৌণিক সরণ। তার মানে কৌণিক সরণ ব্যাপারটা বুঝে গেছে, যে কোনো একটা বস্তু তোমার বৃত্তাকার পথে গতিশীল, সে কিছুক্ষণ পর একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে তার সে যেই মানে বৃত্তের কেন্দ্রের মধ্যে সে যেই কোণটা উৎপন্ন করতেছে, সেই কোণটাকে আমি বলতেছি কি বলতো, কৌণিক সরণ। কথা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার? ওকে, এখন দেখো তো একটু ভালো মতো করে, এটা তোমার বৃত্তের পরিধি বা বৃত্ত। এটাকে আমরা কি বলি বলতো, বৃত্ত বা বৃত্তের পরিধি বলি না, বৃত্ত বা বৃত্তের পরিধি বলি। দেখো তো পরিধির উপর তোমার একটা নির্দিষ্ট চাপ তৈরি হয়েছে। কি হয়েছে বলতো, একটা চাপ তৈরি হয়েছে। কি চাপ? দেখো এখানে তোমার এবি একটা চাপ তৈরি হয়েছে। চাপ মানে কি, খণ্ড না। দেখো আমরা বৃত্তচাপ পড়ছি না, দেখো তো এখানে তোমার একটা বৃত্তচাপ তৈরি হয়েছে কিনা। এই যে দেখো এ থেকে বি পর্যন্ত তোমার দেখো তো একটা চাপ বা একটা খণ্ডিতাংশ তৈরি হয়েছে না। দেখো এ থেকে বি পর্যন্ত তোমার এরকম একটা কিন্তু চাপ তৈরি হয়েছে। দেখো এরকম কিন্তু তোমার একটা চাপ তৈরি হয়েছে। তার মানে দেখো এটা হচ্ছে তোমার কি বলতো, একটা বৃত্তাকার চাপ, এটা একটা বৃত্তাকার চাপ। এবং মনে করো এই বৃত্তাকার চাপের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এস, কত বলতো, এই বৃত্তাকার চাপের দৈর্ঘ্যটা কত বলতো, এস। ওকে, তার মানে দেখো তুমি বলতে পারতেছো এবি দৈর্ঘ্যটা কত, এবি দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এস। ওকে, খুব ভালো কথা। ওকে, এবং তুমি দেখো তো এই যে সুতার দৈর্ঘ্যটা, এই সুতার দৈর্ঘ্যটা কি, এই সুতার দৈর্ঘ্যটা তোমার বৃত্তের ব্যাসার্ধের সমান না। সুতার দৈর্ঘ্যটা কি, বৃত্তের ব্যাসার্ধের সমান না। তার মানে তুমি বলতে পারবা যে ও এ সমান সমান ও বি সমান সমান কি বলতো, আর, তাই না। আর মানে কি বলতো, আর মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর মানে কি বলতো, আর মানে হচ্ছে ব্যাসার্ধ বা সুতার দৈর্ঘ্য, ঠিক আছে। ব্যাসার্ধ বা সুতার দৈর্ঘ্য। তাহলে দেখো তুমি এখান থেকে একটা সুন্দর ফর্মুলা ডিরাইভ করতে পারবা, যে ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। এস ইকুয়ালস টু কি বলতো, আর থিটা। মনে থাকবে না, মনে থাকবে না। দেখো তো এই ফর্মুলাটা মনে থাকবে কিনা বলো। এই ফর্মুলাটা হোপফুলি তোমাদের মনে রাখতেই হবে। এটা কারণ হচ্ছে তোমাদের সামনে অনেক জায়গায় কাজে আসবে, ঠিক আছে। তার মানে দেখো আমি কি বলতে পারবো বলতো, এস ইকুয়ালস টু আর থিটা। এখানে এস কি ভাইয়া, এস হচ্ছে তোমার এই যে দূরত্বটা বা বৃত্ত যে চাপটা উৎপন্ন করছে, এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা কি তোমার কি বলা হচ্ছে বলতো, এস বলা হচ্ছে। বৃত্তচাপটা কি তোমার কি বলা হচ্ছে বলতো, এস বলা হচ্ছে। আর কি ভাইয়া, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর থিটা কি, থিটা হচ্ছে তোমার কৌণিক সরণ। ওকে, মনে থাকবে না হোপফুলি, এটা মনে রাখা কিন্তু তোমাদের উচিত। ওকে, দেখো কৌণিক সরণ নিয়ে তো আমরা কথাবার্তা বললাম, এবং কৌণিক সরণ জিনিসটা আমরা হয়তো বা বুঝতে পারছি, তাই না। এই কৌণিক সরণের এতটুকু কনসেপ্ট জানতে পারলেই হয়ে গেছে, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। চলো এবার হচ্ছে আমরা একটু কৌণিক বেগ নিয়ে কথাবার্তা বলি। দেখো কৌণিক বেগ। ওকে, একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। দেখো বস্তুটা কি করতেছে, মনে করো বস্তুটা তোমার মনে করো, দেখো এর আগের সিনারিওটা একটু আঁকি, তাহলেই তোমার আরো বেশি ইজি হবে ধরতে। দেখো তোমার বস্তুটা এরকম একটা সুতা দিয়ে বাঁধা ছিল, এরকম একটা পয়েন্টে, যে পয়েন্টটার নাম ছিল এ। তারপরে দেখো তো বস্তুটা তোমার কিছুক্ষণ পর দেখা গেল কোথায় গেছে বলতো, বস্তুটা তোমার এরকম বি পয়েন্টে চলে গেছে, তাই না। বি পয়েন্টে চলে গেছে, এবং সে একটা মধ্যখানে একটা বা কেন্দ্রে একটা সে কি করছে বলতো, কেন্দ্রে কিন্তু সে একটা তোমার বৃত্তস্থ কোণ তৈরি করছে, তাই না। বৃত্তস্থ কোণ কিন্তু সে হচ্ছে কেন্দ্রে তোমার কি করছে বলতো, তৈরি করছে, তাই না। ওকে, তার মানে দেখো সে যে এ থেকে বি পয়েন্টে গেছে, তাহলে সে এ থেকে বি পয়েন্টে কিভাবে গেল, প্রশ্ন আসে না। সে তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে গেছে, এবং দেখো তো বেগটার কারণে তোমার কেন্দ্রের মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে না। তার মানে এটাকে তুমি বলবা কি বলতো, কৌণিক বেগ। এটাকে তুমি কি বলবা বলতো, কৌণিক বেগ। অর্থাৎ এই বেগটার কারণে আমি দেখতেছি যে বৃত্তস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এবং এই বেগে তোমার হচ্ছে এই অবস্থান থেকে বৃত্তাকার পথে এই যে বস্তুটা আছে, সে এই অবস্থান থেকে বি অবস্থানে গেছে। এই জন্য বলতে পারবো যে সে আসলে কৌণিক বেগের মাধ্যমে এই অবস্থান থেকে বি অবস্থানে গেছে, ঠিক আছে। এবং কৌণিক বেগকে তোমার ওমেগা দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে বলতো, ওমেগা দিয়ে প্রকাশ করে। এটাকে কি বলে বলতো, এটাকে তোমার বলে হচ্ছে ওমেগা। কি বলে বলতো, ওমেগা বলে, ঠিক আছে। তার মানে দেখো তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, বস্তুটা কিভাবে গেছে বলতো, কৌণিক বেগে গেছে। এবং দেখো তো সে বৃত্তস্থ একটা কোণ তৈরি করছে, যে কোণটাকে আমি থিটা বলে একটু আগে চিনলাম। এবং আমি খুব ভালো মতোই জানি থিটাটা কি, থিটাটা হচ্ছে তোমার কৌণিক সরণ। থিটাটা কি বলতো, কৌণিক সরণ। থিটাটা কি বলতো,
কৌণিক সরণ। দেখো এই সকল ফর্মুলাগুলো মনে রাখার জন্য তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না, এই সকল ফর্মুলাগুলো অনেক ইজি মনে রাখা। কিভাবে? দেখো তুমি তো রৈখিক বেগের ফর্মুলা পড়ছো না? রৈখিক বেগের ফর্মুলা কি বলো তো? সময়ের সাথে কি বলো? সময়ের সাথে স্বরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি না? তার মানে দেখো তো আমার হচ্ছে ফর্মুলাটা কি ছিল? আমাদের বেগের ফর্মুলাটা ছিল তোমার হচ্ছে স্বরণ ডিভাইডেড বাই সময়, তাই না? এস কি? এস হচ্ছে তোমার স্মরণ ডিভাইডেড বাই সময়। তার মানে দেখো তো এটা কি ছিল? এটা ছিল তোমার হচ্ছে রৈখিক বেগ। এটা কি ছিল বলতো? এটা ছিল তোমার রৈখিক বেগ। এটা কিসের ফর্মুলা ছিল বলতো? এটা ছিল তোমার রৈখিক বেগ। এবং দেখো তো এখানে যে স্মরণটা হয়েছে এটা কোন স্মরণ? এটা তোমার রৈখিক স্মরণ, অর্থাৎ রৈখিক পথ বরাবর বা সরলরেখা বরাবর বা হচ্ছে তোমার সরল একটা পথ বরাবর যে একটা বস্তু যে গতিতে ছিল এবং সে যে স্মরণটা ঘটেছে সেই স্মরণটাকে বলতেছে রৈখিক স্মরণ। ঠিক আছে? বা খুব সহজ করে বলতে গেলে তোমার এরকম একটা মসৃণ রাস্তা বা হচ্ছে তোমার এরকম একটা কি বলতো সরল রৈখিক পথ বরাবর একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার বেগটাকে আমি বলতে পারবো রৈখিক বেগ। কথা ক্লিয়ার। ওকে, এখন দেখো তো আমি পড়তেছি কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করতেছি। কি দিয়ে প্রকাশ করতেছি বলতো? ওমেগা দিয়ে প্রকাশ করতেছি। তাহলে ওমেগার ইকুয়েশনটা কি হবে? দেখো ওমেগা সমান সমান তুমি কি লিখতে পারবা? দেখো ওমেগা মানে কি? কৌণিক বেগ। তাহলে উপরে কি হবে? উপরে হবে তোমার কৌণিক সরণ। উপরে কি হবে বলো তো? উপরে হবে তোমার কৌণিক সরণ। উপরে কি হবে বলো? উপরে হবে তোমার কৌণিক সরণ। এবং দেখো তো একটু ভালো মতো করে লক্ষ্য করো তো, এ থেকে বি অবস্থানে যাওয়ার জন্য সে তো একটা কৌণিক বেগে গেছে এবং সে তো একটা নির্দিষ্ট সময়ও কিন্তু সে সেখানে খরচ করে গেছে, তাই না? একটা নির্দিষ্ট সময় অতিবাহিত না করে কিন্তু সে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যেতে পারবে না। যদি তোমার সময় না খরচ হয় তাহলে কি তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারবা না। মনে করো তুমি সকাল 8টার দিকে আমার ক্লাসটা দেখতে শুরু করছো, তোমার 9:30 বেজে গেছে। তার মানে দেখো তোমার যখন ক্লাসটা শেষ হয়েছে তখন তোমার ঘড়ি দেখতেছো যে 9:30 বাজে গেছে। ঠিক আছে? তার মানে দেখো তুমি ক্লাসটা শেষ করলা, আবার তোমার সময়টাও কিন্তু একই সাথে অতিবাহিত হচ্ছে, তাই না? তার মানে দেখো বস্তুটা যখন এই অবস্থান থেকে বি অবস্থানে গেছে অবশ্যই সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গেছে। ঠিক আছে? এই সময়টা দ্বারা তুমি ভাগ করে দিবা। এই সময়টা দ্বারা কি করে দিবা বলো তো? ভাগ করে দিবা। তাহলে দেখো তুমি এখান থেকে বলতে পারবা যে কৌণিক বেগ সমান সমান কি হবে? কৌণিক সরণটাকে আমি জানি। কৌণিক সরণ কি বলতো? থিটা ডিভাইডেড বাই টি। এই যে একটা ফর্মুলা শিখলা না, এই যে ওমেগা ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই টি, এটাকে বলা হয় তোমার কি বলতো? কৌণিক বেগের ফর্মুলা। কিসের ফর্মুলা বলতো? কৌণিক বেগের ফর্মুলা। এবং দেখো তো থিটা কি? থিটা হচ্ছে তোমার একটা কোণ। এই কোণের একক হইতে পারে তোমার ডিগ্রি অথবা রেডিয়ান। কোণের একক কি হইতে পারে বলতো? ডিগ্রি অথবা রেডিয়ান। আর টি হচ্ছে তোমার সময়। তার মানে দেখো তোমার এটা হইতে পারে ডিগ্রি পার সেকেন্ড অথবা অথবা এটা হতে পারে মানে তোমার কৌণিক বেগের আমি এককটা দেখাচ্ছি। এটা হতে পারে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? ডিগ্রি পার সেকেন্ড অথবা রেডিয়ান পার সেকেন্ড, যে কোনো একটা হইতে পারে। কিন্তু আমরা অ্যাজ এ ইউনিট হিসেবে রেডিয়ান পার সেকেন্ডটা ইউজ করি। আমরা কি ইউজ করি বলতো? রেডিয়ান পার সেকেন্ডটা ইউজ করি অ্যাজ এ ইউনিট হিসেবে। ঠিক আছে? অ্যাজ এ ইউনিট হিসেবে আমরা কি ইউজ করি বলতো? রেডিয়ান পার সেকেন্ডটা ইউজ করি। দেখো এককটা আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিছি। একটু ভালো মতো করে কেয়ারফুলি ব্যাপারগুলো হ্যান্ডেল করিও, তাহলে হোপফুলি দেখবা যে কোনো কিছু মিস যাবে না। ঠিক আছে? তার মানে দেখো এটি হচ্ছে আমার কি বলতো? কৌণিক বেগের ফর্মুলা। ঠিক আছে? এবং এটি কি বলতো? এটা হচ্ছে তোমার কৌণিক বেগের একক। এটা কি বলতো? এটা হচ্ছে তোমার কৌণিক বেগের একক। ঠিক আছে? কথা বুঝে গেছে? হোপফুলি এই ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, চলো একটু সামনের দিকে আগাই। তার মানে দেখো কৌণিক বেগের যে ফর্মুলাটা ডিরাইভ করা লাগতো আমরা সেটা কিন্তু অলরেডি ডিরাইভ করে ফেলছি। সো এটা নিয়ে আর তোমাদের টেনশন হওয়ার তো কোনো আমি কথা দেখতেছি না। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমরা আমরা এখানে আরো কৌণিক বেগের আরো একটা ফর্মুলা শিখবো। কি শিখবো বলতো? কৌণিক বেগের আরো একটা ফর্মুলা শিখবো। কি শিখবো? কৌণিক বেগের আরো একটা ফর্মুলা শিখবো এবং এটাকে তুমি বলবা যে কৌণিক বেগ থেকে রৈখিক বেগে কনভার্সন। কৌণিক ওয়েট একটু দাঁড়াও। কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? কৌণিক ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগের মাঝে সম্পর্ক। ঠিক আছে? দেখো কৌণিক এবং রৈখিক বেগের মাঝে একটা সুন্দর সম্পর্ক আছে। এই সম্পর্কটা হয়তোবা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই আজকে নতুন বন্ধ করে পড়তেছো, বাট কোনো অসুবিধা নেই। দেখো কৌণিক বেগের ফর্মুলাটা আমরা কি শিখছি? ওমেগা ইকুয়ালস টু থিটা ডিভাইডেড বাই টি, এটা শিখছি না? আবার দেখো তো আমরা এই ফর্মুলাটা শিখছি কিনা? এস ইকুয়ালস টু আর থিটা। ওকে, এস ইকুয়ালস টু আর থিটা আমরা শিখছি। আবার দেখো আমরা আরো একটা ফর্মুলা শিখছি ভি ইকুয়ালস টু কি বলতো? এস ডিভাইডেড বাই টি। শেখা হয়েছে বলো? এই ফর্মুলাগুলো শেখা হয়েছে? অবশ্যই কিন্তু শেখা হওয়া উচিত। তার মানে দেখো এই যে এই এস মানে কি জানো? এই এস মানে তোমার বৃত্তচাপ। বৃত্তচাপটা বলতে তোমার বুঝাবে রৈখিকভাবে গতিশীল কোনো একটা বস্তুর তোমার হচ্ছে স্মরণের মান। দেখো তো এখানে তুমি যদি এস এর মানটা বসে দাও তাহলে তুমি লিখতে পারবা আর থিটা ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা আর ইন্টু থিটা ডিভাইডেড বাই টি
ইন্টু হচ্ছে তোমার ভি, ঠিক আছে। এবং দেখো তো তোমার থিটা ডিভাইডেড বাই টি মানে কি, থিটা ডিভাইডেড বাই টি মানে হচ্ছে তোমার ওমেগা, তাই না। তার মানে দেখো তুমি লিখতে পারবা ভি ইকুয়ালস টু আর ইন্টু, যেহেতু তোমার আছে থিটা ডিভাইডেড বাই টি, এই জায়গাটাতে তুমি লিখতে পারবা ভি ইকুয়ালস টু আর ইন্টু, দেখো থিটা ডিভাইডেড বাই টি কে তুমি লিখতে পারবা কি বলো, থিটা ডিভাইডেড বাই টি কে তুমি লিখতে পারবা ওমেগা। তার মানে দেখো তোমার এখানে ফর্মুলাটা আসবে ওমেগা, ঠিক আছে। দেখো এই যে ভি ইকুয়ালস টু আর ওমেগা, ভি ইকুয়ালস টু আর ওমেগা, এটি হচ্ছে তোমার কি কি বলতো, কৌণিক এবং রৈখিক বেগের মাঝে সম্পর্ক। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে কি থেকে কি হয়ে গেল, এখানে কি থেকে কি হয়ে গেল। আমি জানি তোমাদের মধ্যে অনেক কোশ্চেন্স আছে যে ভাইয়া এটা আপনি কি থেকে কি করে ফেললেন। দেখেন দেখেন এখানে একটু ভালো মতো করে লক্ষ্য করেন, বুঝতে পারবেন, অসুবিধা হয়নি। দেখেন এই এস কি ছিল বলেন তো, এস কি ছিল, এস ছিল হচ্ছে আপনার বৃত্তচাপ। এস কি ছিল বলেন তো, এস ছিল হচ্ছে আপনার বৃত্তচাপ। এস কি ছিল বলেন তো, এস ছিল আপনার বৃত্তচাপ। আর এখানকার এস কি ছিল, এখানকার এস ছিল হচ্ছে আপনার সরণ, এখানকার এস ছিল কি বলেন তো, আপনার সরণ, ঠিক আছে। এখন আপনি কি জানেন যে বৃত্তচাপ মানে হচ্ছে বক্রপথে সরণ, এটা কি মানে জানেন। দেখেন আমি যদি আপনাকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, মনে করেন এটা হচ্ছে আপনার বৃত্তাকার পথ, এটা কি বলেন তো, এটা হচ্ছে আপনার বৃত্তাকার পথ, এবং এই বৃত্তাকার পথে কোনো একটা বস্তু এই অবস্থান থেকে, এটা মনে করেন এই অবস্থান, এই অবস্থান থেকে আপনার বি অবস্থানে আসে, কোথায় আসে বলেন তো, বি অবস্থানে আসে। এবং দেখেন যার কারণে আপনি কেন্দ্রে একটা কোণ পাবেন, কেন্দ্রে একটা কি পাবেন বলেন তো, কোণ পাবেন। এই কোণটা হচ্ছে আপনার কৌণিক সরণ, এই কোণটা হচ্ছে আপনার কৌণিক সরণ। কিন্তু এই যে আপনার যে বৃত্তাকার পথটা যাচ্ছে না, এই বৃত্তাকার পথটাকে আপনি বৃত্তচাপ বলতে পারবেন, একই সাথে আপনি বলতে পারবেন রৈখিক সরণ। কথা বুঝছেন, কথা বুঝছেন। এই যে বৃত্তচাপটার মান, এটাকে আপনি একই সাথে কৌণিক সরণ বলতে পারবেন, অথবা কি বলতে পারবেন বলেন তো, সরি, এটাকে একই সাথে আপনি হচ্ছে বৃত্তচাপ বলতে পারবেন, অথবা এটাকে কি বলতে পারবেন বলেন তো, রৈখিক সরণ বলতে পারবেন। কি বলতে পারবেন বলেন তো, রৈখিক সরণ বলতে পারবেন। এই জন্য হচ্ছে এখানে আমি অ্যাসের জায়গায় ওই ফর্মুলাটা বসাতে পারছি। এবং দেখেন এখান থেকে পরে আমি ভি ইকুয়ালস টু আর ইন্টু থিটা ডিভাইডেড বাই টি বের করতে পারছি। অ্যান্ড দেন আমি ফর্মুলাতে এটা রিপ্লেস করে একটা সুন্দর ফর্মুলা পেলাম যে ভি ইকুয়ালস টু আর ওমেগা, ভি ইকুয়ালস টু আর ওমেগা। দেখেন আপনি যদি এখানে আর এর মানটা বা এই যে বৃত্তাকার পথে যে ব্যাসার্ধটা আছে, এই মানে বৃত্তাকার পথ বা বৃত্তাকার যে আপনার ব্যাসার্ধ আছে, বৃত্তের যে ব্যাসার্ধটা আছে, সেই ব্যাসার্ধটা আপনি এখানে বসাবেন। আর ওমেগা কি, ওমেগা হচ্ছে আপনার কৌণিক বেগের মানটা। তাহলে আপনি কি পাবেন বলেন তো, এদের গুণফল করলে আপনি হচ্ছে রৈখিকভাবে বস্তুটার বেগ কত হবে সেই বেগটা আপনি কিন্তু হিসাব করতে পারবেন। তার মানে দেখেন এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে, এই ফর্মুলাটা কি করতে হবে বলেন তো, আপনাকে মনে রাখতে হবে। ওকে, এবার দেখেন আমরা হচ্ছে একটু মাত্রা নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব বলেন তো, মাত্রা নিয়ে পড়াশোনা করব। কার মাত্রা, কৌণিক বেগের মাত্রা। ওকে, কৌণিক বেগের মাত্রা কি হবে, দেখেন আমি একটু আগে একটা ফর্মুলা শিখলাম ভি ইকুয়ালস টু ওমেগা আর, ভি ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, ভি ডিভাইডেড বাই আর, তাই না। দেখেন তো ভি এর মাত্রা কি, ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, তাই না। ভি এর মাত্রা এল টি ইনভার্স টু। আর আর এর মাত্রা কি, আর এর মাত্রা হচ্ছে তোমার শুধু এল। তাহলে আপনি এখান থেকে কি বলতে পারবেন বলেন তো, এখানে আপনার শুধু পড়ে থাকবে টি ইনভার্স টু। এই টি ইনভার্স টুই হচ্ছে আপনার ওমেগার মাত্রা। টি ইনভার্স টু কিসের মাত্রা বলেন তো, ওমেগার মাত্রা, তাই না। মাত্রা তো বের করতে পারবেন। মাত্রা বের করতে যদি এখন আপনাদেরকে শিখাইতে হয় তাহলে তো এটা অনেক বেশি কষ্টকর। মাত্রা কিভাবে বের করতে হয় আশা করি আপনারা জানেন, তবুও যদি সমস্যা হয়ে থাকে আমাকে একটু জানাবেন, আমি মানে ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে, মাত্রার উপর। ওকে, হোপফুলি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে কৌণিক বেগ সমান সমান কি লিখতে পারবা বলতো, ভি ডিভাইডেড বাই আর লিখতে পারবা। এবং দেখো এর মাত্রা কি হবে বলতো, টি ইনভার্স টু। একটু মনে রাখিও, একটু মনে রাখিও। ওকে, তার মানে দেখো কৌণিক বেগের যে কনসেপ্টটুকু আমাদের দরকার ছিল মোটামুটি আমরা কভার করে ফেলতে পারছি, ঠিক আছে। মোটামুটি আমরা কি করতে পারছি বলতো, কভার করে ফেলতে পারছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এর পরের টপিকটাতে যাই, চলেন। এবার দেখেন, এবার হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আপনার কৌণিক ত্বরণ, ঠিক আছে। এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আপনার কৌণিক ত্বরণ, ঠিক আছে, ত্বরণ। দেখেন এই ব্যাপারটা সেম ভাবে ফিল করার চেষ্টা করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা সেম ভাবে ফিল করার চেষ্টা করব, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো আমরা খুব ভালো মতো করেই জানি যে রৈখিক ত্বরণ সমান সমান কি বলতো, রৈখিক ত্বরণ সমান সমান আমরা খুব ভালো মতো করেই জানি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অথবা বেগ হ্রাসের হারকে ত্বরণ বলে, তাই না। তার মানে ভি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমার ত্বরণের ইকুয়েশন, তাই না। এটা হচ্ছে আমার ত্বরণের ইকুয়েশন। এটা কখন হবে বলতো ইকুয়েশনটা, যখন তোমার বস্তুটা রৈখিক পথে গতিশীল, বস্তুটা যখন তোমার রৈখিক পথে গতিশীল, তাই না। তার মানে এটা হচ্ছে তোমার রৈখিক ভাবে ত্বরণ বের করা যে, মানে রৈখিক ত্বরণ বের করার যে ফর্মুলাটা সেটা, অর্থাৎ এ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই টি। তাহলে কৌণিক ত্বরণ বের করার ফর্মুলাটা কি হবে, দেখেন কৌণিক ত্বরণকে আপনার হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। কি দিয়ে প্রকাশ করা হয় বলেন তো, আলফা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তার মানে দেখেন আপনি আলফা ইকুয়ালস টু কি লিখতে পারবেন বলেন, আলফা ইকুয়ালস টু আপনি কি লিখতে পারবেন। আমরা কি পড়তেছি বলেন তো, আমরা পড়তেছি হচ্ছে কৌণিক ত্বরণ। আমরা কি পড়তেছি বলেন তো, আমরা পড়তেছি কৌণিক ত্বরণ। তাহলে আমি এখানে কি বলতে পারবো বলেন তো, দেখেন আমি কিন্তু খুব সহজে ব্যাপারটাকে আপনার কাছে ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি, একটু ভালো মতো করে মাথায় রাখবেন। দেখেন কৌণিক ত্বরণ
আর রৈখিক ত্বরণের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কোথায়? দেখেন, রৈখিক ত্বরণ হচ্ছে রৈখিক পথের জন্য, আর কৌণিক ত্বরণ হচ্ছে আপনার হচ্ছে বৃত্তাকার পথের জন্য, তাই না? তার মানে দেখেন, কোন রৈখিক ত্বরণে আমি লিখছিলাম যে আপনার রৈখিক বেগ ডিভাইডেড বাই সময় করলে আমি হচ্ছে রৈখিক ত্বরণ পাচ্ছি। তাহলে কৌণিক ত্বরণের বেলা কি হবে বলেন তো? আপনার কৌণিক বেগ এই কৌণিক বেগকে যদি আপনি সময় দ্বারা ভাগ করে দেন, তাহলে হচ্ছে আপনি কি পেয়ে যাবেন বলেন তো? আপনি কৌণিক ত্বরণটা পেয়ে যাবেন। তার মানে দেখেন তো, কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ মানে হচ্ছে আপনার ওমেগা, আর সময় তো বুঝতে পারতেছেন টি। তার মানে দেখেন, এটাই হচ্ছে কি বলেন তো? এটাই হচ্ছে আপনার কৌণিক ত্বরণের ফর্মুলা। এটি কি বলেন তো? এটি হচ্ছে আপনার কৌণিক ত্বরণের ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কৌণিক ত্বরণের ফর্মুলা। তার মানে আপনি খুব সহজেই বলতে পারবেন যে সময়ের সাথে কৌণিক বেগের বৃদ্ধির হারকেই আপনি কি বলতে পারবেন বলেন তো? কৌণিক ত্বরণ বলতে পারবেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই ব্যাপারগুলো কিন্তু খুব ইজি, ব্যাপারগুলো কিন্তু খুব ইজি। আমরা খামোখা এই যে ব্যাপারগুলোকে অনেক কমপ্লেক্স ভাবে চিন্তা করি, পরে দেখা যায় যে আমরা নিজেরাই প্যারা খাচ্ছি। দেখেন, ফর্মুলাটা মনে রাখার জন্য কি খুব কষ্ট করতে হবে? খুব কিন্তু কষ্ট করতে হবে না, তাই না? দেখেন, আমি হচ্ছে আপনাকে রৈখিক অংশটার সাথে মিল রেখেই পড়ানোর চেষ্টা করতেছি, যাতে আপনার অসুবিধা কম হয়। ওকে, চলেন একটু সামনের দিকে আগাই। দেখেন, আমরা হচ্ছে এই রৈখিক রৈখিক যে ত্বরণ আছে, রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের একটা সমীকরণ বা সম্পর্ক দেখবো, ঠিক আছে? রৈখিক ও কৌণিক ত্বরণের মাঝে সম্পর্ক। কৌণিক ত্বরণ ত্বরণের মাঝে সম্পর্ক। দেখেন, আমরা খুব সহজেই দেখেন রৈখিক ত্বরণটা দেয়া থাকলে কৌণিক ত্বরণে যেতে পারবো, কৌণিক ত্বরণটা দেয়া থাকলে রৈখিক ত্বরণে যেতে পারবো, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা এই সম্পর্কটা বের করার চেষ্টা করবো, ওকে? দেখেন, আমরা একটা ফর্মুলা শিখছি, ভি ইকুয়ালস টু কি বলেন তো? ওমেগা আর, তাই না? এবং আমরা একটু আগে একটা ফর্মুলা শিখলাম যে হচ্ছে আপনার আলফা ইকুয়ালস টু কি বলেন তো? ওমেগা ডিভাইডেড বাই টি, তাই না? এটা হচ্ছে আমার কৌণিক ত্বরণের ফর্মুলাটা, তাই না? ওকে, এখানে আরেকটা জিনিস একটু ভালো মতো করে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমি জানি রৈখিক ত্বরণের ফর্মুলা হচ্ছে ভি ডিভাইডেড বাই টি, তাই কিনা বলেন তো? দেখেন, এখান থেকে আপনি এক কাজ করতে পারবেন, ভি কে আপনি রিপ্লেস করতে পারবেন কি দ্বারা? ওমেগা আর দ্বারা। তাহলে উপরে থাকে ওমেগা আর, নিচে থাকে আপনার টি, ঠিক আছে? তার মানে দেখেন, আপনি এখানে আলাদা করে লিখতে পারবেন আর ইন্টু ওমেগা ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আপনার কিসের ফর্মুলা বলেন তো? রৈখিক ত্বরণের ফর্মুলা। কিসের ফর্মুলা? রৈখিক ত্বরণের ফর্মুলা। তার মানে দেখেন, ওমেগা টি মানে কি? ওমেগা ডিভাইডেড বাই টি মানে কি? ওমেগা ডিভাইডেড বাই টি মানে হচ্ছে, দেখেন একটু ভালো মতো করে লক্ষ্য করেন, ওমেগা ডিভাইডেড বাই টি মানে হচ্ছে আপনার কৌণিক বেগ, সরি কৌণিক ত্বরণ। ওমেগা ডিভাইডেড বাই টি মানে কি বলেন তো? আপনার কৌণিক ত্বরণ। তাহলে দেখেন তো ফর্মুলা কি দাঁড়ায়? এ ইকুয়ালস টু আর ইন্টু কৌণিক ত্বরণ, এ ইকুয়ালস টু আর ইন্টু আলফা, ইকুয়ালস টু আর ইন্টু আলফা। তার মানে এখানে আলফাটা কি? আলফাটা হচ্ছে আপনার কৌণিক ত্বরণ, এবং আর কি? আর হচ্ছে আপনার বৃত্তাকার পথের ব্যাসার্ধটা, আর এ কি? এ হচ্ছে আপনার রৈখিক ত্বরণ। তার মানে দেখেন, এই যে এই সম্পর্কটা আপনাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই সম্পর্কটা আপনাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি এর এককটা নিয়ে চিন্তা করেন, তাহলেও আপনি এককটা খুব সহজে করতে পারা উচিত। দেখো, এটা একক কি হবে বলো তো? এটা একক কি হবে? আপনি খুব সহজেই বলতে পারবেন যে ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু আর আলফা, তাই না? দেখো, এখান থেকে তুমি যদি আলফাকে একপাশে রাখো, তাহলে তোমার ফর্মুলাটা দাঁড়াবে এ ডিভাইডেড বাই আর। আচ্ছা, এর একক কি বলতো? এর একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, তাই না? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর দেখো, আর এর একক কি হবে? মিটার। তাহলে তুমি বলতে পারবে এর একক কি হবে? এর একক হবে শুধুমাত্র সেকেন্ড ইনভার্স টু। এর একক কি হবে বলতো? শুধুমাত্র সেকেন্ড ইনভার্স টু হবে। এর একক কি হবে বলতো? শুধুমাত্র সেকেন্ড ইনভার্স টু হবে। এইটাই তো, তাই না? এটাই তো হওয়ার কথা, তাই কিনা বলো? অবশ্যই কিন্তু এটাই হওয়ার কথা, তাই না? ওকে, খুব ভালো কথা। তাহলে এর মাত্রা কি হবে বলো তো? এর মাত্রা কি হবে? তুমি বলো, এর মাত্রা কি হবে? দেখো, খুব সহজেই বলতে পারবে এর মাত্রা কি হবে। দেখো, সেকেন্ড ইনভার্স টু না? তার মানে দেখো, সেম ভাবে তুমি একটু মাত্রাটা বের করার চেষ্টা করো তো, এ ডিভাইডেড বাই আর। এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। আচ্ছা, আমি কি এখানে একটু ভুল করছিলাম? এইখানে আমি একটা ভুল করছি, হয়তোবা তোমরা ধরতে পারছো। এই যে এখানে আমি একটু মাত্রাটা লিখতে ভুল করছিলাম, যার কারণে এখানে আমার একটু মাত্রাটা চেঞ্জ আসছিল। দেখো, এটা হবে এল টি ইনভার্স ওয়ান, তাহলে এটা শুধু হবে টি ইনভার্স ওয়ান, ঠিক আছে? ওকে, চলো সামনের দিকে আগেই। দেখো, তার মানে এল টি ইনভার্স টু ডিভাইডেড বাই কি বলতো? এল। তাহলে এখানে তোমার শুধুমাত্র কি পড়ে থাকবে? টি ইনভার্স টু। এটি হচ্ছে কি বলতো? তোমার রৈখিক কৌণিক ত্বরণের মাত্রা, এবং কৌণিক ত্বরণের একক কি বলতো? সেকেন্ড ইনভার্স টু। মনে থাকবে না? বলো তো, মনে থাকবে কিনা? অবশ্যই মনে রাখা কিন্তু উচিত, ঠিক আছে? মনে রাখা কিন্তু উচিত, ওকে? হোপফুলি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা তোমরা একটু জেনে রাখবে তো, আরেকটা ফর্মুলা একটু জেনে রাখবে, এটা তোমাদের পরে কাজে আসবে। এই ফর্মুলাটা হচ্ছে এ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। যখন আপনাকে সময় দেওয়া থাকবে না, সময় উল্লেখ উল্লেখ না থাকলে কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা
ত্বরণের ফর্মুলা, অথবা তুমি চাইলে বলতে পারো রৈখিক ত্বরণের ফর্মুলা। ঠিক আছে, তুমি চাইলে এভাবে বলতে পারো, অথবা তুমি চাইলে বলতে পারো রৈখিক ত্বরণের ফর্মুলা। তার মানে যখন তোমার সময় দেওয়া থাকবে না, তখন তুমি এই ফর্মুলা ইউজ করে কিন্তু ত্বরণের মানটা বের করে ফেলতে পারবে। কি করতে পারবে বলো তো? তুমি এই ফর্মুলা ইউজ করে কিন্তু ত্বরণের মানটা বের করে ফেলতে পারবে। ঠিক আছে, যখন তোমার কাছে কি দেওয়া থাকবে না, যখন তোমার কাছে কোনো সময় দেওয়া থাকবে না। ঠিক আছে, তার মানে দেখো আমরা এখানে অনেকগুলো ফর্মুলা শিখছি এবং বেসিক যে জিনিসপাতিগুলো সেগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। দেখো দেখো তোমার কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ, এই ব্যাপারগুলো আমরা শিখে ফেলছি না। এখন দেখো আমরা কৌণিক কৌণিক যে তোমার অংশটা আছে এর অনেক ম্যাক্সিমাম, মানে এর অনেক ডিপ 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 অংশ আছে বা ডিপ থিওরির অংশ আছে, সেই অংশগুলোতে আমরা এখন ঢুকতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই ফর্মুলাটা একটু মনে রাখবে। এই ফর্মুলাটা একটা প্রুফ আছে, প্রুফটা তোমাদের দরকার নেই, প্রুফটা অনেক বড়। সো অত অত প্যারা নিবা কেন বলো, এতটুকু মনে রাখলেই হবে। দেখো টি সময়ে উল্লেখ না থাকলে বা সময়ের কথা যদি উল্লেখ না থাকে তাহলে, এবং তোমাদেরকে যদি কোশ্চেনের মধ্যে ত্বরণ বের করতে বলে, তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা, কথা শেষ। বুঝছো? বুঝছো? ওকে, তার মানে দেখো আমরা মোটামুটি কৌণিক অংশের যে বেসিক জিনিসপাতিগুলো আছে সেগুলো দেখে ফেলছি। এখন চলো আমরা হচ্ছে একটু কঠিন কঠিন টপিকগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ওকে, তার আগে দেখো আমরা কয়েকটা ফর্মুলা আরেকটু শিখে রাখবো। দেখো আমরা কি জানি, এটা কি এফ, কি এফ হচ্ছে তোমার কম্পাঙ্ক। এফ কি বলতো? এফ হচ্ছে তোমার কম্পাঙ্ক, কম্পাঙ্ক। ঠিক আছে, এবং এফ এর একক কি বলতো? এফ এর একক হচ্ছে তোমার হার্টজ, তাই না? ওকে, বা সেকেন্ড ইনভার্স, বা কি বলতো, বা হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স। ওকে, এই কম্পাঙ্কর ফর্মুলা হচ্ছে এন ডিভাইডেড বাই টি অথবা ওয়ান ডিভাইডেড বাই টি, তাই না? এই এন কি বলতো? এন হচ্ছে তোমার কম্পন সংখ্যা। এন কি বলতো? এন হচ্ছে তোমার কম্পন কম্পন সংখ্যা, তাই না? এন এন কি বলতো? এন হচ্ছে তোমার কম্পন সংখ্যা। আর এই যে বড় হাতের ক্যাপিটালটি দেখতেছো, এটাকে বলা হয় তোমার পর্যায়কাল। এটাকে তোমার কি বলা হয় বলতো? পর্যায়কাল। এই ফর্মুলাগুলো তোমার সামটাইমস কাজে আসবে। ঠিক আছে, এই জন্য এই ফর্মুলাগুলো লিখে দেয়া। আচ্ছা, ওমেগাকে তোমার কিন্তু তোমার কৌণিক মানে তোমার হচ্ছে ওমেগাকে কিন্তু তোমার কৌণিক কম্পাঙ্ক বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে বলতো? এই কিন্তু তোমার কৌণিক কম্পাঙ্ক বলা হয়ে থাকে। কি বলা হয় বলতো? কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। এবং এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে টু পাই এফ। এর এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি বলতো? টু পাই এফ। একটু মনে রাখিও, এর একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে টু পাই এফ। এই যে দেখো, অ্যাডিশনাল কিছু ফর্মুলা আমাদের কাজে লাগবে, তার মধ্যে এটা একটা অন্যতম ফর্মুলা। ঠিক আছে, এটা একটা কি বলতো? অন্যতম ফর্মুলা। হোপফুলি তোমাদের এই ফর্মুলাগুলো জানা হয়ে গেছে, অ্যান্ড এই ফর্মুলাগুলোতে তোমাদের আর কোনো প্যারা নেই। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো একটু খুব ভালো মতো করে কেয়ারফুলি মাথায় রাখার চেষ্টা করবা। এই অ্যাডিশনাল কিছু ফর্মুলা তোমাদের কাজে লাগবে। আর দেখো সামনে যে কনসেপ্টগুলো আমি দেখাই দিলাম, এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। ওকে, ওকে, কথা বুঝছো? কথা বুঝছো? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এবার আমরা একটু জাম্প দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। ঠিক আছে, এবার আমরা কি পড়বো বলতো? এবার আমরা পড়বো হচ্ছে তোমার জড়তার ভ্রামক। কি পড়বো বলতো? আমরা পড়বো জড়তার ভ্রামক, দেন হচ্ছে আমরা টর্ক পড়বো, তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, তার মানে দেখো সবার আগে আমরা এখন কি পড়বো? এখন আমরা পড়বো জড়তার ভ্রামক। দেখো এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা পড়বো জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। এর ইংরেজি শব্দ হচ্ছে কি বলতো? মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো জড়তার ভ্রামকের দুইটা কেস হতে পারে। কয়টা কেস হতে পারে বলতো? দুইটা কেস হতে পারে। চলো কেসগুলো নিয়ে একটু আলোচনা করি। কেস নাম্বার 1। ঠিক আছে, কেস নাম্বার 1, দেখো অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে সাপেক্ষে ঘূর্ণায়মান ঘূর্ণায়মান বিন্দু বস্তুর জন্য জড়তার ভ্রামক, বিন্দু বস্তুর জন্য জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। ঠিক আছে, দেখো ফার্স্ট কেসটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বিন্দু বস্তুর জন্য জড়তার ভ্রামক। তোমরা তো অক্ষ বুঝো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তাই না? আমরা আমরা যেহেতু তোমার 3D ডাইমেনশনালের মধ্যে আছি বা তিনটা ত্রিমাত্রিক ডাইমেনশনালের মধ্যে আছি, তার মানে আমাদের এখানে অক্ষ ব্যবস্থায় তিনটা আমরা অক্ষ পাবো। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, তাই না? এরকম মনে করো কোনো একটা অক্ষ, এটা মনে করো কোনো একটা অক্ষ। এই অক্ষের সাপেক্ষে মনে করো একটা বিন্দু ভর বা একটা তোমার বিন্দু বস্তু, বা তুমি বলতে পারো যে একটা বস্তু কণা তোমার কি করতেছে বলতো? ঘুরতেছে। ঠিক আছে, কি করতেছে বলতো? ঘুরতেছে। কাকে কেন্দ্র করে ঘুরতেছে? এই যে তোমার অক্ষটা আছে, এই অক্ষটাকে তোমার কি করে ঘুরতেছে বলতো? কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, এই যে অক্ষটা আছে, এই অক্ষটাকে তোমার এই বিন্দু বস্তুটা কি করে ঘুরতেছে বলতো? কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, কি করে ঘুরতেছে বলতো? কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, ওকে। এবং দেখো তো এটা এই তোমার হচ্ছে তাহলে এই অক্ষটা কি হবে বলতো? এই অক্ষটাই হচ্ছে তোমার কেন্দ্র হবে না? এই অক্ষটাই তোমার কেন্দ্র হবে না? ওকে, এই অক্ষ থেকে মনে করো বস্তুর দূরত্ব হচ্ছে তোমার আর।
কি বলতো, অক্ষ থেকে তোমার বস্তুর দূরত্ব কি বলতো, আর। ঠিক আছে, এবং বস্তুটার তো অবশ্যই একটা ভর আছে, যেহেতু বিন্দু বস্তু তার তো একটা ভর থাকবে, তাই না? অবশ্যই কিন্তু তার একটা ভর থাকবে, এবং তার ভরটা মনে করো তোমার কি বলতো, এম। ঠিক আছে, তার ভরটা মনে করো তোমার এম। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারবা যে এই বস্তুর ক্ষেত্রে এবং দেখো বস্তুটা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, এই অক্ষর রেখাটার সাথে বস্তুটা এইভাবে ঘুরতেছে, অক্ষরেখাটাকে নাম দিলাম মনে করো এবি। ঠিক আছে, এবি যে রেখাটা আছে এই রেখাটার সাপেক্ষে বস্তুটা কিন্তু তোমার ঘুরতেছে। ঠিক আছে, বস্তুটা তোমার কি করতেছে বলতো, ঘুরতেছে, এবং সে আর দূরত্ব বজায় রেখে ঘুরতেছে, এবং দেখো তার ভর হচ্ছে এম। তাহলে তুমি বলতে পারবা যেহেতু এটি কি বলতো, এটা হচ্ছে তোমার বিন্দু বস্তু, এটি কি বলতো, এটা হচ্ছে তোমার একটা বিন্দু বস্তু। কি কি বস্তু বলতো, বিন্দু বস্তু। তাহলে তুমি বলতে পারবা এর জড়তার ভ্রামক কি হবে জানো, এর জড়তার ভ্রামক হবে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এর জড়তার ভ্রামক কি হবে বলতো, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। কথা বুঝছো? এম কি, এম হচ্ছে তোমার বিন্দু বস্তুর ভর, আর কি বলতো, আর হচ্ছে তোমার অক্ষ থেকে এই বস্তু দূরত্ব, অক্ষ থেকে বস্তু দূরত্ব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে। এবার দেখো কেস নাম্বার 2 এর মধ্যে একটু আমরা যাবো। এবার আসবে তোমার ঝামেলা। ঠিক আছে, এবার তোমার কি আসবে বলতো, ঝামেলা আসবে। ওকে, দেখো কেস নাম্বার 2টা নাম দাও হচ্ছে তোমার বিস্তৃত বস্তুর জন্য জড়তার ভ্রামক। বিস্তৃত বস্তুর জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। ওকে, একটু ভালো মতো করে খেয়াল করো, তাহলে ব্যাপারটা খুব ইজিলি তোমরা ক্যাচ করতে পারবা। দেখো, মনে করো তোমাদের কাছে একটা অক্ষরেখা দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, একটা অক্ষরেখা দেওয়া আছে। ঠিক আছে, এটা কি বলতো, এটা তোমার একটা অক্ষরেখা। ঠিক আছে, এটা কি বলতো, এটা তোমার একটা অক্ষ রেখা। এবং মনে করো তোমাদের কাছে একটা বিস্তৃত বস্তু দেওয়া আছে, কি দেওয়া আছে মনে করো, একটা তোমার বিস্তৃত বস্তু দেওয়া আছে। ঠিক আছে, একটা কি দেওয়া আছে বলতো, বিস্তৃত বস্তু দেওয়া আছে। ওকে, খুব ভালো কথা। এই বিস্তৃত বস্তুটা কি করতেছে বলতো, এই অক্ষরেখাকে কেন্দ্র করে ঘুরতেছে। কি করতেছে বলতো, অক্ষরেখাকে কেন্দ্র করে ঘুরতেছে। আমি সেটা দেখাইলাম না, তোমরা একটু ধরে নাও। এবং এই বিস্তৃত বস্তু যেহেতু মানে তোমার হচ্ছে এখানে অসংখ্য বস্তুকণা আছে, কি আছে বলতো, অসংখ্য বস্তুকণা আছে বা বিন্দু বস্তু আছে। কি আছে বলতো, অসংখ্য বস্তুকণা বা বিন্দু বস্তু আছে। তার মানে দেখো এই যে একটা বিস্তৃত বস্তু, এই বিস্তৃত বস্তুটা অসংখ্য বিন্দুকণা বা বস্তুকণা দিয়ে গঠিত, তাই না? অসংখ্য বস্তুকণা বা বিন্দুকণা দিয়ে গঠিত। দেখো এই যে এই বিস্তৃত বস্তুটার ভিতরে অসংখ্য তুমি কি পাবা বলতো, বিন্দু ভর পাবা, বা হচ্ছে তুমি কি পাবা বলতো, বস্তুকণা পাবা। ঠিক আছে, এবং দেখো তো তুমি যদি এর এখন জড়তার ভ্রামকটা মাপতে চাও, তাহলে তুমি কিভাবে মাপতে পারবা বলো? তোমাকে আমি যদি বলি যে তুমি এখন এর জড়তার ভ্রামকটা মেপে দেখাও, তাহলে তুমি কিভাবে মাপতে পারবা? তুমি কিভাবে মাপতে পারবা? তুমি যদি একটু দেখো, যে তুমি এখানে একটু ভালো মতো করে খেয়াল করো। দেখো এই যে এটা মনে করো তোমার এম ভর বিশিষ্ট, M1 ভর বিশিষ্ট একটা বস্তু, এটা মনে করো M2 ভর বিশিষ্ট একটা বস্তু, এটা মনে করো তোমার M3 ভর বিশিষ্ট একটা বস্তু। দেখো এরা এরা কিন্তু তোমার অক্ষরেখা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এই দূরত্বটা যদি হয় তোমার R1, তাহলে দেখবা যে এই যে এর দূরত্বটা তোমার R2 হবে। আবার দেখবা কোনোটা দূরত্ব তোমার হচ্ছে R3 হবে। এরকম মানে হচ্ছে দেখা যাবে যে এর প্রতিটা বস্তু কণা তোমার অক্ষরেখা থেকে বিভিন্ন দূরত্বে আছে। কি আছে বলতো, বিভিন্ন দূরত্বে আছে। এবং এখানে তুমি ধরে নাও যে তাদের ভরগুলো সমান, তাদের ভরগুলো সমান হলেও তুমি দেখবা যে তাদের আসলে দূরত্বটা কখনো সমান হবে না, কারণ তারা এক একটা বস্তু এক একটা দূরত্বে আসলে অবস্থান করতেছে। এক একটা বস্তু কণা, বস্তু বললে ভুল হবে, এক একটা বস্তু কণা তোমার বিভিন্ন দূরত্বে অবস্থান করতেছে। তাহলে বলো তো প্রতিটা বস্তুর জন্য আলাদা আলাদা করে তুমি জড়তার ভ্রামক বের করতে পারবা? পারবে কিনা? অবশ্যই পারবা। তার মানে দেখো তুমি যদি এই পুরা পুরা বস্তুর জড়তার ভ্রামক বের করতে চাও, তাহলে তোমাকে মূলত কি করতে হবে বলতো, প্রতিটা বস্তুর জন্য তোমাকে জড়তার ভ্রামক বের করতে হবে। এই যে এম আর স্কোয়ার, সরি আই ইকুয়ালস টু তুমি লিখতে পারবা এম আর স্কোয়ার প্লাস এম আর টু স্কোয়ার প্লাস তুমি লিখতে পারবা এম আর থ্রি স্কোয়ার, এভাবে ডট 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 এম এম আর এন স্কোয়ার এই পর্যন্ত তুমি আসলে যোগ করলে কি পাবো বলতো, পুরো বস্তুটা জড়তার ভ্রামক পাবো। এবং এক্স্যাক্টলি এভাবেই তোমাকে জড়তার ভ্রামকটা বের করতে হবে। তার মানে তুমি বলতে পারবা যে আই ইকুয়ালস টু তুমি কি বলতে পারবা, এম ইন্টু সামেশন অফ আর স্কোয়ার, তাই না? তার মানে দেখো এটা কিন্তু তোমার বিস্তৃত বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার ফর্মুলা। আই ইকুয়ালস টু কি বলতো, এম সামেশন অফ আর স্কোয়ার, এম সামেশন অফ আর স্কোয়ার। এই সামেশন অফ আর মানে কি বলতো, তোমার যতগুলো বস্তুকণা আছে সবগুলো বস্তুকণা তোমার অক্ষদ্বয় দূরত্ব মানে অক্ষদ্বয় থেকে বা অক্ষরেখাটা থেকে কত দূরত্বে অবস্থান করতেছে সেই মানটা। ঠিক আছে, সেই মানটা যোগ করে দিবা। যতগুলো বস্তুকণা আছে সবগুলোর মানটা বর্গ করে যোগ করে দিবা, বা তাদের তুমি হচ্ছে লব্ধি মানটা নিবা। এবং এই লব্ধি মানটার সাথে তুমি যদি ওই সকল বস্তুগুলোর ভর গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে বলতো, এই বিস্তৃত বস্তুর জন্য জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারবা। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? অথবা তুমি চাইলে এইভাবে করতে পারো, অথবা তোমার আরেকটা ওয়ে আছে দেখো, আরেকটা ওয়ে আছে। একটু ভালো মতো করে চিন্তা করো, একটু ভালো মতো করে চিন্তা করো। দেখো তো তুমি চাইলে আরো আরেকভাবে তুমি এই বিস্তৃত বস্তুর জন্য জড়তার ভ্রামকটা বের করতে পারো। কিভাবে? মনে করো বস্তুটা হচ্ছে এটা, ঠিক আছে, বস্তুটা হচ্ছে এটা, এবং মনে করো এই বস্তুটার সম্পূর্ণ ভর একটা নির্দিষ্ট বিন্দুতে আছে। কোথায় আছে বলতো, একটা নির্দিষ্ট বিন্দুতে আছে। এই
পুরা বস্তুটা একটা সম্পূর্ণ ভর কোথায় আছে বলতো? একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করে নাও। ঠিক আছে? এই যে বিন্দুর মধ্যে দেখো, একটা আমি কথা বললাম, একটা ইম্পর্টেন্ট কথা বললাম যে এই পুরা বস্তুর ভরটা, পুরা বস্তুর যে সমগ্র ভর আছে, এই পুরা বস্তুর সমগ্র ভরটা তুমি চিন্তা করো একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে আছে। ঠিক আছে? মনে করো এই বিস্তৃত বস্তুটার ভর হচ্ছে তোমার 60 কেজি। কত কেজি বলতো? 60 কেজি। এই 60 কেজি ভর কিন্তু তোমার বিভিন্ন বস্তু কণার মধ্যে ছড়ানো ছিটানো আছে, তাই না? বিভিন্ন বস্তুর মধ্যে ছড়ানো ছিটানো আছে, বস্তু কণার মধ্যে ছড়ানো ছিটানো আছে। কিন্তু এখন তুমি চিন্তা করবা যে এই 60 কেজি ভর তোমার একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে আছে। কোথায় আছে বলতো? একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে আছে। এবং যে বিন্দুর মধ্যে তোমার এই 60 কেজি ভর আছে, এই বিন্দুটাকে বলা হয় তোমার ভর কেন্দ্র। এই বিন্দুটাকে তোমার কি বলা হয় বলতো? ভর কেন্দ্র। তার মানে দেখো কোনো বস্তুর ভর কোথায় থাকে বলতো? ভর কেন্দ্রের মধ্যে থাকে। কোথায় থাকে বলতো? ভর কেন্দ্রের মধ্যে থাকে। তুমি চিন্তা করে নাও যে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার একটা ভর কেন্দ্র। এটা কি? এটা হচ্ছে তোমার একটা ভর কেন্দ্র। ঠিক আছে? এই ভর কেন্দ্রের মধ্যে কি থাকে বলতো? এই ভর কেন্দ্রের মধ্যে তোমার পুরো বস্তুটার ভরটা জমানো থাকে। ঠিক আছে? পুরো বস্তুর ভরটা যেখানে কেন্দ্রীভূত থাকে বলে মনে করে নেওয়া হয় বা ধরে নেওয়া হয়, সেটাকে তোমার বলা হয় কি বলতো? ভর কেন্দ্র। এবং মনে করো এই ভর কেন্দ্র থেকে তোমার এই যে অক্ষর দূরত্ব, এই দূরত্বটা মনে করো তোমার হচ্ছে আর। কত বলতো? আর। এবং মনে করো এই যে বিস্তৃত বস্তুটা সেটা এইভাবে ঘুরতেছে কার সাপেক্ষে? অক্ষটার সাপেক্ষে। ঠিক আছে? অক্ষটা মনে করো তোমার পিকিউ অক্ষ। এই পিকিউ অক্ষের সাপেক্ষে তোমার এই বিস্তৃত বস্তুটা কি করতেছে বলতো? ঘুরতেছে। ঠিক আছে? এবং মনে করো যেহেতু তোমার এইটা একটা তোমার ক্ষুদ্র বস্তু, এটা একটা তোমার দেখো পুরো একটা বস্তু এম ভরের একটা বস্তু, যার যার হচ্ছে তোমার একটা ক্ষুদ্র ভর নিচ্ছ, বা তার পুরা ভরটা তুমি চিন্তা করতেছো একটা বিন্দুতে কি বলতো? আবদ্ধ। ঠিক আছে? একটা বিন্দুতে কি বলতো? আবদ্ধ। তার মানে দেখো তো, তুমি যদি এই জড়তা ভ্রামক বের করতে চাও তাহলে তুমি কি বলতে পারবে? I ইকুয়ালস টু এম আর স্কোয়ার, তাই না? এম আর স্কোয়ার বলতে পারবা। এখানে এম কি ভাইয়া? এখানে এম হচ্ছে তোমার পুরা বস্তুটার ভর, পুরা বস্তুটার ভর, যে ভরটা আপনার একটা বিন্দুতে নিমজ্জিত আছে বলে আপনি ধরে নিয়েছেন, বা একটা বিন্দুতে আছে বলে আপনি ধরে নিয়েছেন, সেইটার মান হচ্ছে আপনার এম। ঠিক আছে? তার মানে আপনাকে যদি আমি বলি যে একটা ক্ষুদ্র মান নিতে, ক্ষুদ্র মান নেওয়া মানে কি বলেন তো? এই যে খুব ছোট একটা মান নিলাম, ডিফারেন্ট এই ডিডি কি কি প্রকাশ করে বলেন তো? ডিফারেন্স প্রকাশ করে। কি প্রকাশ করে বলেন তো? ডিফারেন্স প্রকাশ করে। মানে অনেক ক্ষুদ্র একটা ডিফারেন্স বিশিষ্ট একটা আমি মান নিলাম, যে মানটা যে মানটার জন্য মনে করেন আমি খুব ক্ষুদ্র ক্ষুদ্র মান বিশিষ্ট একটা ভর নিলাম বা একটা কণা নিলাম, এবং তার জন্য আমি কি বের করতে যাব বলেন তো? তার জন্য হচ্ছে আমি জড়তা ভ্রামক বের করতে যাব। ঠিক আছে? মনে করেন এইটা অনেক বেশি ক্ষুদ্র, কি বলেন তো? এই মানটা অনেক বেশি ক্ষুদ্র, বা হচ্ছে এই বস্তুর ভরটা অনেক বেশি ক্ষুদ্র। ঠিক আছে? তাহলে আপনি লিখতে পারবেন যে তার জড়তা ভ্রামকটা অনেক বেশি ক্ষুদ্র পাবেন, যেহেতু বস্তুর ভর ক্ষুদ্র। এবং দেখেন তো বস্তুটার দূরত্ব যদি আর হয় অক্ষ থেকে, তাহলে আপনি লিখতে পারবেন তার জড়তা ভ্রামক হচ্ছে ডিএম ইন্টু আর স্কোয়ার, তাই না? ডিএম ইন্টু আর স্কোয়ার। তার মানে দেখেন এখান থেকে আপনি একটা সুন্দর কাজ করতে পারবেন। সেটা কি বলেন তো? আপনি ক্ষুদ্র জড়তার ভ্রামক পেলেন কিভাবে? আপনি ক্ষুদ্র ভর নিলেন, এবং ক্ষুদ্র ভরটা আপনার অক্ষরেখা থেকে কত মানে আর দূরত্বে অবস্থান করলে, তাহলে আপনি জড়তার ভ্রামক বলতে পারবেন ওই ক্ষুদ্র ভর ইন্টু আপনার যে দূরত্বটা আছে আর, সে আর এর উপর স্কোয়ার। এদের গুণফলটাই কি আপনার কি হবে বলেন তো? জড়তার ভ্রামকটা হবে না? অবশ্যই কিন্তু জড়তার ভ্রামকটার মানটা এটাই হবে। এখন দেখো একটু ভালো মতো করে চিন্তা করো। এখন দেখো, তুমি যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন যদি করে দাও, তাহলে দেখো কি আসে। উভয় পক্ষে তুমি ইন্টিগ্রেশন করে দাও, আর স্কোয়ার ডিএম। ঠিক আছে? আর স্কোয়ার ডিএম। দেখো তো এখানে তুমি দেখো তো, আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা মানে কি? এক্স প্লাস সি না? এক্স প্লাস সি না? তাহলে এখান থেকে তুমি কি পাবা? আই পাবা। আই ইকুয়ালস টু তুমি লিখতে পারবা আর স্কোয়ার ডিএম। ঠিক আছে? আর স্কোয়ার ডিএম। দেখো তুমি এইভাবে চাইলেও কি করতে পারো বলো তো? পুরাটার পুরা বস্তুটা বা পুরা বিস্তৃত বস্তুটা কি বের করতে পারো বলতো? জড়তার ভ্রামকটা বের করতে পারো। দেখো তুমি নিছিলা কি বলতো? তুমি নিছিলা ক্ষুদ্র ভর। তুমি কি নিছিলা বলতো? তুমি নিছিলা ক্ষুদ্র ভর, এবং তুমি নিছিলা হচ্ছে তোমার ওই ক্ষুদ্র ভরটুকুর জন্য কতটুকু তুমি জড়তার ভ্রামক পাবা? অনেক ক্ষুদ্র একটা জড়তার ভ্রামক পাবা, তাই না? যেটা কিনা তোমার পুরা বস্তুর সমান হবে না। কিন্তু দেখো ওই ক্ষুদ্র ভরটা ব্যবহার করে আমি পুরা বস্তুটার বিস্তৃত বস্তুটার কিন্তু জড়তার ভ্রামকটা বের করতে পারবো, কারণ আমি খুব ভালো মতো করেই জানি যে তোমার দেখো তো ইন্টিগ্রেশনের কাজ কি? ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে তোমার ক্ষেত্রফল বের করা। তার মানে দেখো তো এই ইন্টিগ্রেশনটা করে তুমি কি কি বের করতেছো বলো তো? এই পুরো বস্তুটার মধ্যে যতগুলো বস্তু কণা আছে, এই পুরো বস্তুর ক্ষেত্রফলটা তুমি বের করতেছো আলটিমেটলি। এই পুরো বস্তুর ক্ষেত্রফল বের করা মানে কি? পুরো বস্তুটার মধ্যে যতগুলো বস্তুর ভর আছে সবগুলোর জন্যই তোমার আসলে জড়তার ভ্রামক বের করা, তাই না? দেখো এই জন্য তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করে খুব সহজেই কিন্তু এই পুরো বিস্তৃত বস্তুটার জড়তার ভ্রামক বের করতে পারবা উইথ দিস ইকুয়েশন। ঠিক আছে? উইথ দিস ইকুয়েশন। এটা একটু মনে রাখবে। ঠিক আছে? তার মানে দেখো আমি অনেক তাড়াতাড়ি করে পড়াচ্ছি, আমি জানি না তোমরা কতটুকু ধরতে পারতেছো। যদি তোমাদের এই টপিকটা নিয়ে অনেক বেশি সমস্যা থাকে আমাকে একটু জানাবা। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে এই টপিকটা খুব সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, বা আমার অলরেডি একটা এই ব্যাচের মধ্যে ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসটা আমি পাবলিক করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, চলো একটু সামনের দিকে আগাই। দেখো এখানে হচ্ছে আমি তো বিস্তৃত বস্তুর জন্য জড়তার ভ্রামক বের করলাম, এবং হচ্ছে আমি দেখলাম বিন্দু বস্তুর জন্য জড়তার ভ্রামক। এখন যদি আমি তোমার বিভিন্ন বস্তুর জন্য বা বিভিন্ন আকৃতির বস্তুর জন্য জড়তার ভ্রামক বের করতে চাই, ধরে নাও মনে করো আমার ইচ্ছা হলো যে আমি একটা ডিস্কের জন্য জড়তার ভ্রামক বের করবো। ঠিক আছে? এটা মনে করো একটা তল, এই তলের মধ্যে মনে করো একটা তোমার ডিস্ক আছে। কি আছে বলতো? একটা ডিস্ক আছে। আমি চাচ্ছি যে এই ডিস্কের জড়তার ভ্রামক কত হবে সেটা জানতে। তাহলে আমি কিভাবে বের করতে পারবো? অথবা মনে করো আমি শুরু সুষম দণ্ডের জন্য একটা জড়তার ভ্রামক বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে? শুরু সুষম দণ্ড, এটি কি বলতো? এটা তোমার একটা শুরু সুষম দণ্ড। এই শুরু সুষম দণ্ডের জন্য জড়তার ভ্রামক কত
হবে সেটা আমি বের করার চেষ্টা করতেছি। অথবা মনে করো একটা শুধু একটা সম্পূর্ণ গোলক, অথবা মনে করো একটা রিং, অথবা মনে করো একটা চাকতি। এই যে এই সকল যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোর জন্য জড়তার ভ্রামক কি হবে এটা বের করার আমি চেষ্টা করব। তাহলে আমি এটাকে কিভাবে বের করতে পারবো এটা আমরা এখন দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তার মানে দেখো আমরা বিস্তৃত বস্তুর জন্য জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয়, বা হচ্ছে ক্ষুদ্র বস্তুর জন্য বা বিন্দু বস্তুর জন্য জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয় এই ব্যাপারগুলো কিন্তু শিখে ফেলছি। এখন আমাদের শেখার কাজ কি বলতো, এখন আমরা বিভিন্ন আকৃতি বা স্পেশাল শেপড কিছু আকৃতির আমরা জড়তার ভ্রামক শিখবো যেগুলো আমাদের থেকে পরীক্ষায় আসবে। ওকে, খুব ভালো মতো করে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে চলো দেখো টপিকটার নাম দাও ভর কেন্দ্রগামী, ভর কেন্দ্রগামী, কেন্দ্রগামী লম্ব লম্ব অক্ষের সাহায্যে, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ অক্ষের সাপেক্ষে, সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। ঠিক আছে, দেখেন ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা বের করার একটু চেষ্টা করবো। ঠিক আছে, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে নাম দেন বস্তু, বস্তু। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কার বের করবো বলতো, আমরা প্রথমে বের করবো শুরু সুষম দণ্ডের। কার বের করবো বলতো, শুরু সুষম দণ্ডের, সুষম দণ্ড। দেখো বস্তুটা কি বলতো, শুরু সুষম দণ্ড। অর্থাৎ মনে করো এইটা হচ্ছে তোমার একটা দণ্ড বা একটা তোমার শুরু সুষম দণ্ড। ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে তোমার একটা শুরু সুষম দণ্ড। ঠিক আছে, একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবা, একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবা। আচ্ছা বলো তো, ভর কেন্দ্রের সাপেক্ষে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ, তার মানে দেখো তো ভর কেন্দ্র জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ভর কেন্দ্র জিনিসটাকে একটু আগে বললাম যে এই বস্তুটা যে সম্পূর্ণ ভরটা সেটা যেই পয়েন্টে তোমার আছে বলে আমরা ধরে নিই সেই পয়েন্টটাকে বলা হয় ভর কেন্দ্র, তাই না? এবং এই পয়েন্টটা হয় একদম তোমার এই রেখাটার তো সরি এই বস্তুটা তো তোমার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তাই না? বা এই বস্তুটা তো তোমার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাই না? এই দৈর্ঘ্যের একদম মাঝ বরাবর। অর্থাৎ তুমি যদি বস্তুটাকে দুই টুকরা করো তাহলে তোমার যে পয়েন্টে তুমি আসলে এই বস্তুটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারবা বা সমাধিখণ্ডিত করতে পারবা, ওই বিন্দুটাকে তুমি বলতে পারবা কি বলতো, ভরকেন্দ্র। ওই বিন্দুটাকে তুমি কি বলতে পারবা বলতো, ভরকেন্দ্র। এবং দেখো ওই ভরকেন্দ্রের মধ্যে তোমার কি থাকে বলতো, ভরকেন্দ্রের মধ্যে তোমার হচ্ছে পুরো বস্তুর ভরটা থাকে। ঠিক আছে, তো আমরা বা থাকে বা আমরা ধরে নিই, থাকে বা আমরা ধরে নিই। তার মানে দেখো এটা হচ্ছে আমার এই বস্তুটার ভরকেন্দ্র। ঠিক আছে, তার মানে দেখো এই ভরকেন্দ্রের মধ্য দিয়ে তোমার একটা অক্ষ আছে, ভরকেন্দ্রের মধ্যে দিয়ে তোমার কি আছে বলতো, একটা তোমার অক্ষ আছে। ঠিক আছে, যে অক্ষটাকে তুমি বলতে পারবে কি বলতো, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। ঠিক আছে, এটাকে কি বলতে পারবো বলতো, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। দেখো তো এটা তোমার লম্ব না, একদম খাড়া না, তার মানে এটাকে তুমি বলতে পারবে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। তো ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে তুমি যদি এই বস্তুটা জড়তার ভ্রামক মাপতে চাও তাহলে কত আসবে একটু দেখার চেষ্টা করি। দেখো পুরা বস্তুটার দৈর্ঘ্য কত, পুরা বস্তুটার দৈর্ঘ্য যদি L হয় তাহলে দেখো তো এই যে এতটুকু অংশের মান কত হবে, এতটুকু অংশের মান কত হবে বলো, এতটুকু অংশের মান হবে তোমার L/2 এবং এতটুকু অংশের মান কত হবে বলতো, L/2, তাই না? তার মানে দেখো এই অর্ধেক অর্ধেক তোমার ভাগ হয়ে গেছে, মানটা কি হয়ে গেছে বলতো, অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। এবং দেখো ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতেছে। তার মানে দেখো এখানে একটু ভালো মতো করে চিন্তা করো, এখানে একটু ভালো মতো করে চিন্তা করো। ঠিক আছে, এখানে একটু ভালো মতো করে চিন্তা করো, একটু ভালো মতো করে চিন্তা করলে বুঝতে পারবা এর যে জড়তার ভ্রামকটা, এর জড়তার ভ্রামকটা কত হবে জানো? এর জড়তার ভ্রামকটা হবে, লেখো জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, এর জড়তার ভ্রামক কত হবে বলো? এর জড়তার ভ্রামক হবে 1/12 m L²। এটা মুখস্থ করতে হবে। আমরা কয়েকটা ফিগারের জড়তার ভ্রামক মুখস্থ করবো যেন হচ্ছে আমরা বাকি ফিগারগুলোর জড়তার ভ্রামকগুলো খুব সহজেই বের করে ফেলতে পারি। এই জন্য আমাদেরকে এই কয়েকটা ফিগারের, বেসিক্যালি 3টা ফিগারের আমাদের হচ্ছে জড়তার ভ্রামকটা মুখস্থ করতে হবে। তার মধ্যে এই যে একটা শুরু সুষম দণ্ড, এবং দেখো এর এর জড়তার ভ্রামকটা আমরা কোন অক্ষের সাপেক্ষে বের করতেছে বলতো, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। ওকে, এরপরে বস্তু দাও, এরপরে বস্তু কি বলতো, এরপরে বস্তুটার নাম দাও হচ্ছে তোমার বৃত্তাকার চাকতি। ঠিক আছে, পাতলা বৃত্তাকার চাকতি দাও, পাতলা বৃত্তাকার চাকতি, পাতলা বৃত্তাকার চাকতি। এর জন্য আমরা কি বের করবো বলতো, এর জন্য হচ্ছে আমরা জড়তার ভ্রামক বের করার চেষ্টা করবো। ঠিক আছে, এর জন্য আমরা জড়তার ভ্রামক বের করার চেষ্টা করবো। ঠিক আছে, এটা ভালো মতো করে চিন্তা করো, একটু ভালো মতো করে চিন্তা করো। এটা হচ্ছে মনে করো আমার বৃত্তাকার চাকতিটা। ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে আমার বৃত্তাকার চাকতিটা। চাকতি মানে কি, এর ভিতরে পুরো অংশটা কিন্তু তোমার ফাঁপা না, এর ভিতরে পুরো অংশটা কিন্তু তোমার কি বলতো, ভরাট। এর ভিতরে পুরো অংশটা কি বলতো তোমার ভরাট। ঠিক আছে, ঠিক আছে, এবং দেখো তো এটা তোমার একটা বৃত্ত না, এটা তোমার একটা বৃত্ত না, তাহলে বলো তো এর অবশ্যই তোমার কেন্দ্র থাকবে, তাই না? এর অবশ্যই কি থাকবে বলো, এর অবশ্যই তোমার একটা কেন্দ্র থাকবে, তাই না? তার মানে দেখো এর কিন্তু একটা তোমার কেন্দ্র আছে, কি আছে বলতো, এর কিন্তু তোমার একটা কেন্দ্র আছে। ঠিক আছে, এই কেন্দ্রটার মধ্যে তোমার আসলে এই যে পুরো চাকতিটা আছে তার ভরটা নিমজ্জিত। তার মানে তুমি বলতে পারো যে এটাই হচ্ছে কি বলতো, এই চাকতিটার ক্ষেত্রে ভর কেন্দ্র, এই চাকতিটার ক্ষেত্রে এটাই কি বলতো, এটি হচ্ছে তার ভর কেন্দ্র। এবং এই কেন্দ্রগামী তুমি যদি একটা লম্ব অক্ষ আঁকো
বা লম্ব অক্ষ চিন্তা করো, তাহলে এই যে এই অক্ষটাকে তুমি বলতে পারবা লম্ব অক্ষ। ঠিক আছে, এটাকে তুমি কি বলতে পারবা বলো তো? লম্ব অক্ষ বলতে পারবা। কি বলতে পারবা বলো তো? লম্ব অক্ষ বলতে পারবা। এবং দেখো লম্ব অক্ষ থেকে এই যে তোমার বৃত্তাকার চাকতিটার যে তোমার পরিধিটা আছে, এই পরিধির দূরত্বটাকে তুমি বলতে পারবা আর। কি বলতে পারবা বলো তো? আর বলতে পারবা। এই আর মানে কি? আর মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ। তার মানে দেখো তার ব্যাসার্ধের সমান। তার কিসের সমান বলো তো? ব্যাসার্ধের সমান। এবং এই বৃত্তাকার চাকতিটা যদি তোমার ভর হয় m, এবং বৃত্তাকার চাকতিটা যদি তোমার এই অক্ষরেখাটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে তুমি বলতে পারবা যে এর এর জড়তার ভ্রামক কত হবে বলো তো? এই ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে জড়তার ভ্রামক হবে জড়তার ভ্রামক হবে হাফ এম আর স্কোয়ার। কত বলতো? হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, মনে থাকবে? অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু তিনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তার মধ্যে যে একটা সরু সুষম দণ্ড, পাতলা বৃত্তাকার চাকতি, এবং আরেকটা আমি এখন তোমাকে দিব, এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে তোমার পাতলা বৃত্তাকার রিং। পাতলা বৃত্তাকার রিং। যে রিংটা তুমি আংটি হিসেবে পরো, বা যে আংটিটা তুমি আঙুলের মধ্যে পরো, সেটাই হচ্ছে এটা। বুঝছো? তার মানে দেখো পাতলা বৃত্তাকার রিং। ঠিক আছে, পাতলা বৃত্তাকার কি বলতো? রিং। ওকে, তার মানে দেখো একটা তোমার রিং যেটা কিন্তু ভিতর থেকে ফাঁপা, যেটা কিন্তু ভিতর থেকে কি বলতো? ফাঁপা। এবং দেখো তো এরও তোমার একটা কেন্দ্র আছে, তাই না? এরও তোমার একটা কি আছে বলতো? কেন্দ্র আছে। এবং দেখো এই কেন্দ্রের মধ্যেই কিন্তু এর সম্পূর্ণ ভরটা আছে, তাই না? আমরা ধরে নিচ্ছি যে এই কেন্দ্রের মধ্যে, যেহেতু এই কেন্দ্রটাই হচ্ছে এর তোমার ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রের মধ্যে তোমার এই বস্তুটার সম্পূর্ণ ভরটা নিমজ্জিত আছে বা সংরক্ষিত আছে। ঠিক আছে, এবং এই ভরকেন্দ্র বরাবর তুমি যদি একটা অক্ষ চিন্তা করো, তাহলে এটাকে তুমি বলতে পারবো ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। এটাকে তুমি কি বলতে পারবো? ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। এবং দেখো এই ভরকেন্দ্র থেকে এই যে তোমার পৃষ্ঠের দূরত্বটা, এই দূরত্বটা তোমার ব্যাসার্ধের সমান। এবং দেখো এর যদি এই বস্তুটা যদি তোমার হচ্ছে ভর m হয়, তাহলে বলতে পারবে জড়তার ভ্রামক কি হবে বলতো? এর জড়তার ভ্রামক হবে জড়তার ভ্রামক। এটা কিন্তু তোমার ভরাট না, এটা কিন্তু তোমার ফাঁপা। ঠিক আছে, জড়তার ভ্রামক ভ্রামক জড়তার ভ্রামক কি হবে বলতো? জড়তার ভ্রামক তুমি পাবা হচ্ছে I ইকুয়ালস টু এম আর স্কোয়ার। কি পাবো বলতো? I ইকুয়ালস টু এম আর স্কোয়ার। কথা বুঝছো? দেখো আমি এখানে তোমাকে তিনটা বস্তু জড়তার ভ্রামক লিখে দিছি। কয়টা বস্তু জড়তার ভ্রামক লিখে দিছি বলতো? তিনটা বস্তু জড়তার ভ্রামক লিখে দিছি। তিনটা বস্তু জড়তার ভ্রামক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলতো? খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা বস্তু জড়তার ভ্রামক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তিনটা বস্তু জড়তার ভ্রামকটা মুখস্থ রাখতে হবে। এটা কোন অক্ষের সাপেক্ষে বলতো? ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। এবং এই জিনিসটা কিন্তু পরবর্তীতে তোমাকে অন্যান্য বস্তুগুলো বা অন্যান্য আকৃতির শেপগুলোর জন্য, বা হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং তোমার হচ্ছে দেখবো আমরা লম্ব অক্ষ উপপাদ্য, এই দুটো উপপাদ্যের জন্য আমরা হচ্ছে এই বস্তুগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করবো। ঠিক আছে, এই জন্য এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো মতো করে মনে রাখতে হবে। ওকে, কথা বুঝছো? কথা বুঝছো? ওকে, একটু সামনের দিকে আগে দেখো। দেখো আমরা এবার পড়বো সমান্তরাল অক্ষ উপপাদ্য। কি পড়বো বলতো? সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল উপপাদ্য। ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, একটু ভালো মতো করে চিন্তা করবা, একটু ভালো মতো করে চিন্তা করবা, একটু ভালো মতো করে চিন্তা করবা। দেখো তোমার মনে করো একটা অক্ষরেখার সাপেক্ষে, একটা অক্ষরেখার সাপেক্ষে, এটা মনে করো তোমার পিকিউ অক্ষ, এই অক্ষরেখার সাপেক্ষে মনে করো একটা বিস্তৃত বস্তু কি করতেছে বলো তো? গতিশীল। ঠিক আছে, তোমার একটা র্যান্ডম অক্ষের সাপেক্ষে বা একটা পিকিউ অক্ষের সাপেক্ষে তোমার একটা মনে করো বিস্তৃত বস্তু কি বলতো? গতিশীল। ঠিক আছে, একটা বিস্তৃত বস্তু কিন্তু তোমার কি বলতো? গতিশীল। এবং দেখো তো এই বিস্তৃত বস্তু তোমার একটা ভরকেন্দ্র থাকবে না? অবশ্যই কিন্তু তার একটা ভরকেন্দ্র থাকবে, তাই না? তার কিন্তু একটা ভরকেন্দ্র থাকবে। দেখো এই বিস্তৃত বস্তুর কি থাকবে? অবশ্যই একটা ভরকেন্দ্র থাকবে, তাই না? তুমি যদি এর ভরকেন্দ্রগামী লম্ব অক্ষটা চিন্তা করো, এই বস্তুটার ক্ষেত্রে তুমি যদি এর ভরকেন্দ্রগামী লম্ব অক্ষটা চিন্তা করো, যে লম্ব অক্ষটার নাম দাও এ বি। ঠিক আছে, তার মানে দেখো তুমি এখানে বলতে পারবা যে তোমার এই যে এ বি অক্ষটা আছে, যেটা কিনা তোমার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, এই অক্ষটা দেখো তোমার পিকিউ অক্ষর সাথে সমান্তরাল। দেখো এটা কি বলতো? তোমার পিকিউ অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, দেখো আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি সমান্তরাল অক্ষ উপপাদ্য। এবং দেখো তোমাকে যদি বলা হয়, তুমি কিন্তু ওই বস্তুটার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামকটা কিন্তু তুমি জানো। দেখো এগুলো তুমি মুখস্থ করলা, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকগুলো তুমি মুখস্থ করলা তিনটা বস্তুর জন্য, এবং ট্রাস্ট মি পরীক্ষায় এই তিনটা বস্তু থেকে আসবে, অতএব টেনশন নেওয়ার কোনো দরকার নেই। দেখো এখানে তুমি একটা বিস্তৃত বস্তুর জড়তার ভ্রামক বের করতে পারতেছো ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে। এবং তোমাকে যদি এখন বলা হয় যে তুমি পিকিউ অক্ষের সাপেক্ষে যদি বস্তুটা ঘুরে, এবং তোমাকে যদি বলা হয় যে তুমি পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো, তাহলে তোমার এই বস্তুটা জড়তার ভ্রামক কি হবে, এটা দেখাই আমি চেষ্টা করবো। ঠিক আছে, তার মানে দেখো, তার মানে একটু ভালো মতো করে দেখো, এই যে তোমার আইএবি, এই আইএবি এর মান কি হবে বলতো? আইজি এর সমান হবে, আইজি মানে কি? আইজি মানে হচ্ছে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাই না? ওকে, খুব ভালো কথা। তার মানে দেখো তুমি চাইলে তোমাকে যদি এখন আইপিকিউ বের করতে বলে কেউ, আইপিকিউ মানে কি বলতো? এবি বা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষর সমান্তরাল একটা অক্ষ, যেটা কিনা পিকিউ, যে অক্ষটা সাপেক্ষে যদি বস্তুটা ঘুরে, তাহলে তার ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত হবে সেটা বের করতে হবে। এটার মান কত হবে জানো? এটা মান হবে তোমার এই যে তোমার
যে তোমার হচ্ছে নিজ ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবর যে জড়তার ভ্রামকটা হবে সেটা যোগ এই বস্তুটা তো তোমার একটা নির্দিষ্ট ভর আছে, যে ভরটা মনে করো এম, ঠিক আছে, এম ভরের একটা বস্তু। এবং মনে করো এই যে তোমার সমান্তরাল অক্ষটা আছে, এই অক্ষ থেকে তোমার এই বস্তুর যে ভরকেন্দ্রের দূরত্ব, এই দূরত্বটা মনে করো এইচ। তাহলে তুমি বলতে পারবা যে এই পি কিউ বা হচ্ছে তোমার এই সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে আই এ বি প্লাস এম এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। এই যে ফর্মুলাটা, এটি একটু মাথায় রাখবে। এটি হচ্ছে তোমার কি বলতো সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটি কি বলতো, এটি হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। মনে থাকবে না? দেখো এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করবো, এইটা এখন তোমাকে আমি একটু আইডিয়া দিচ্ছি, অসুবিধা হবে না। দেখো তোমাকে যদি কখনো কেউ প্রশ্ন করে যে চাকতির প্রান্তগামী প্রান্তগামী লম্ব অক্ষ, দেখো চাকতির প্রান্তগামী লম্ব অক্ষ বা অক্ষ এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। জড়তার ভ্রামক বের করো। তাহলে তুমি কিভাবে বের করতে পারো বলো তো? দেখো একটা চাকতি আঁকো। এই যে এটা মনে করো তোমার একটা চাকতি, ঠিক আছে। এটা তোমার কি বলতো একটা চাকতি কি হয়, ভরাট হয়। দেখো তো এই চাকতি সম্পূর্ণ ভর একটা বিন্দুতে নিমজ্জিত আছে বা একটা বিন্দুতে সংরক্ষিত আছে। এই বিন্দুটাকে বলতেছি আমি ভরকেন্দ্র। মনে করো এটা হচ্ছে সেই বিন্দুটা, ঠিক আছে। এটি কি বলতো, এটা হচ্ছে তোমার ভরকেন্দ্র, ঠিক আছে। তাহলে তুমি কি এখানে কি পাবা, এখানে তুমি একটা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ পাবা। এখানে তুমি একটা কি পাবা বলতো, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ পাবা, তাই না? ওকে, এটা হচ্ছে তোমার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষটা, তাই না? এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষটা, ঠিক আছে। দাঁড়াও সুন্দর করে আঁকি। এটা কি বলতো, এটা হচ্ছে তোমার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষটা, ঠিক আছে। এটা কি বলতো, এটা তোমার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষটা। এখন তোমাকে বলছে চাকতির প্রান্তগামী লম্ব অক্ষ, প্রান্তগামী তার মানে দেখো চাকতিটার প্রান্ত দিয়ে একটা অক্ষ যাচ্ছে। এই যে প্রান্তগামী যে অক্ষটা আছে, এই যে এই অক্ষ সাপেক্ষে তোমাকে বলতেছে, মনে করো এটা হচ্ছে তোমার এবি অক্ষ এবং প্রান্তগামী যে অক্ষটা আছে সেটা মনে করো তোমার পিকিউ অক্ষ, ঠিক আছে। তোমাকে বলতেছে যে পিকিউ অক্ষ সাপেক্ষে তোমার এই বস্তুটা যদি ঘুরে, তাহলে এই বস্তুটা জড়তার ভ্রামক কত হবে সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। ওকে, দেখো তো এটা একটা চাকতি না, এটা হচ্ছে তোমার একটা চাকতি। দেখো তুমি খুব ভালো মতো করে জানো যে তোমার এখানে এবি অক্ষটা কি বলতো পিকিউ অক্ষের সাথে সমান্তরালে আছে। তাহলে তুমি এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবা। এই উপপাদ্যটা অ্যাপ্লাই করলে কি লিখতে পারবা বলতো, আই পি কিউ সমান সমান তুমি লিখতে পারবা আই এ বি প্লাস প্লাস দেখো তো এই চাকতির একটা নির্দিষ্ট ভর আছে, তাই না? এই চাকতির একটা নির্দিষ্ট ভর আছে এবং দেখো ওই অক্ষরেখা থেকে তোমার যে ভরকেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে তোমার যদি এইচ হয়, তাহলে তুমি লিখতে পারবা এম ইন্টু এইচ স্কোয়ার, তাই না? এম ইন্টু কি লিখতে পারবো বলো তো, এইচ লিখতে পারবা। এখন একটু ভালো মতো করে খেয়াল করো। এই মানটা তো তোমার এইচ না, এই মানটা কি, এই মানটা তোমার আর না, বা ব্যাসার্ধের সমান না, অবশ্যই কিন্তু ব্যাসার্ধের সমান। তার মানে দেখো এই জি কোর্স তুমি আর লিখতে পারবা। এখানে দেখো আইএবির মানটা কত, এটা তোমার একটা বৃত্তাকার চাকতি, তাহলে এর মান কত হবে হাফ এম আর স্কোয়ার, তাই না? ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামকের মানটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, যেটা আমি তোমাকে মুখস্থ করতে বলছিলাম। প্লাস দেখো এম ইন্টু এইচ স্কোয়ার মানে কি বলতো, এইচ স্কোয়ার মানে হচ্ছে আর, তাই না? এইচ এর মানটা তোমার কিন্তু আর এর সমান, এইচ এর মানটা কিন্তু তোমার আর এর সমান। তাহলে তুমি লিখতে পারবা আর স্কোয়ার। এখান থেকে তুমি কি লিখতে পারবে বলতো, এখান থেকে তুমি লিখতে পারবে অতএব তোমার জড়তার ভ্রামকটা কি হবে বলতো, 3/2 এম আর স্কোয়ার, ঠিক আছে। দেখো তার মানে হচ্ছে তোমার এই আই পি কিউ বা হচ্ছে তোমার পি কিউ অক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামক হবে কত বলতো, 3/2 এম আর স্কোয়ার। দেখো তার মানে আমরা লম্ব অক্ষ উপপাদ্য ইউজ করে, আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করি কিন্তু খুব সহজেই তোমার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে যে কোনো সমান্তরাল অক্ষের জন্য আমরা হচ্ছে জড়তার ভ্রামক বের করতে পারবো, ঠিক আছে। কথা বুঝছো কিভাবে বের করতে হয়? তোমরা যদি না বুঝে থাকো তাহলে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে একটা, তোমরা রিং এর জন্য বের করবা। কিসের জন্য বের করবা বলতো, রিং এর জন্য বের করবা, ঠিক আছে। কার জন্য বের করবা বলতো, রিং এর জন্য বের করবা। প্রান্তগামী লম্ব অক্ষ সাপেক্ষে, ঠিক আছে, প্রান্তগামী লম্ব অক্ষের সাপেক্ষে রিং এর জন্য একটা বের করবা। এবং দেখো আমি তোমাকে হচ্ছে সরু সুষম দণ্ডেরটা বের করে দেখাই। দেখো সরু সুষম দণ্ডটা বের করে দেখাই, এটা ভালো মতো করে বুঝো। দেখো তোমার হচ্ছে প্রান্ত বিন্দুগামী লম্ব অক্ষর সাপেক্ষে তোমার এই বস্তুটা যদি ঘুরে, তাহলে এর জড়তার ভ্রামক কত হবে সেটা বের করার চেষ্টা করতেছে। দেখো তো একটু খুব ভালো মতো করে বলো যে তোমার এটা একটা কি সরু সুষম দণ্ডের তোমার সম্পূর্ণ ভরটা কোথায় থাকে, তার মধ্যবিন্দুতে থাকে। এবং এই মধ্যবিন্দুটাকে আমরা কি বলি বলতো, এই মধ্যবিন্দুটাকে আমরা বলি হচ্ছে তোমার ভরকেন্দ্র। এবং দেখো আমি একটা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ আঁকছি, যে অক্ষটার নাম দিলাম মনে করে এবি, ঠিক আছে, খুব ভালো কথা। এবং তোমাকে বলছে প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষ, তোমাকে কি বলছে বলতো, প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষ। অর্থাৎ তোমাকে এরকম কোন একটা অক্ষ যদি তুমি চিন্তা করো, তাহলে তোমাকে বলছে যে এই অক্ষ সাপেক্ষে এই বস্তুটা যদি ঘুরে তাহলে এই বস্তুটা জড়তার ভ্রামক কত হবে, ঠিক আছে। দেখো একটু ভালো মতো করে দেখো, যে এতটুকু অংশের মান কত ছিল জানি, L/2। এতটুকু অংশের মান কত ছিল জানি, L/2। তার মানে দেখো তোমার যে
তোমার যে পিকিউ অক্ষটা আছে পিকিউ অক্ষর সাথে এবি অক্ষটা কি বলতো সমান্তরাল, পিকিউ অক্ষের সাথে এবি অক্ষটা কি বলতো সমান্তরাল। এবং আমি দেখতে পারতেছি যে হচ্ছে তোমার এবি অক্ষ থেকে তোমার এই পিকিউ অক্ষর যে মধ্যবর্তী দূরত্বটা এটা কিন্তু তোমার এল ডিভাইডেড বাই টু, কত বলতো এল ডিভাইডেড বাই টু, তাই না? তার মানে তুমি বলতে পারবা যে আইপিকিউ সমান সমান কি বলতো, আইপিকিউ সমান সমান তুমি বলতে পারবা আই এবি। এবং মনে করো যে তোমার হচ্ছে এই বস্তুটার কিন্তু একটা ভর আছে, ভরটা মনে করো এম, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারবা এম ইন্টু এল বাই টু এর উপর হোল স্কোয়ার, তাই না? এল বাই টু এটার উপর হোল স্কোয়ার। ওকে, খুব ভালো কথা। দেখো আইএবি মানে কি বলতো, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বস্তুটা যদি ঘুরে তাহলে তার জড়তার ভ্রামক কত? তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে 1/12 এম এল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার। এখান থেকে তুমি পাচ্ছ এম এল স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো 4, ঠিক আছে? তুমি এটা পাচ্ছ। তুমি যদি এটাকে সলভ করো, তাহলে তুমি পাবা কি জানো, 1/3 এম এল স্কোয়ার। দেখো এটি হচ্ছে তোমার কি বলতো ওই পিকি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ওই পিকি অক্ষের সাপেক্ষে কি বলতো জড়তার ভ্রামক। ওই পিকি অক্ষটা কি বলতো, এটা প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষ, এটা কি বলতো প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষ। তার মানে এখন থেকে তোমাকে যদি কেউ কোনো কিছুর জন্য জড়তার ভ্রামক বের করতে বলে, হোপফুলি তুমি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এবার চলো হচ্ছে আমরা কি পড়বো বলতো, এবার চলো আমরা হচ্ছে পড়বো তোমার লম্ব অক্ষ উপপাদ্য। এবার আমরা কি পড়বো বলতো, লম্ব অক্ষ উপপাদ্য পড়বো। লম্ব অক্ষ উপপাদ্য, ঠিক আছে? আমরা এবার কি পড়বো বলতো, লম্ব অক্ষ উপপাদ্য। ঠিক আছে, লম্ব অক্ষ উপপাদ্য। এই জিনিসটা আবার কি, এটা একটু খুব ভালো মতো করে বোঝার চেষ্টা করবা, এই জিনিসটা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবা। দেখো তোমার কাছে যদি একটা তল থাকে, ঠিক আছে, এটা মনে করো তোমার কাছে একটা তল আছে, ঠিক আছে? এটা তোমার কাছে কি আছে বলতো, একটা তল আছে, ঠিক আছে? এবং দেখো তো একটু খুব ভালো মতো করে চিন্তা করো, এবং তোমার কাছে যদি একটা বিস্তৃত বস্তু থাকে, তলের উপর মনে করো তোমার একটা বিস্তৃত বস্তু আছে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এখন একটু তুমি চিন্তা করো, দেখো তো তোমার এই বস্তুটা সম্পূর্ণ ভর কোথায় আছে বলতো, তার ভর কেন্দ্রে আছে, কোথায় আছে বলতো, তার ভর কেন্দ্রে আছে। তার মানে তুমি এখানে একটি কি পাবো বলতো, এখানে তুমি একটা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ পাবা, এবং দেখো তো এই বস্তুটা তোমার ত্রিমাত্রিক অবস্থায় আছে না, দেখো একটা তলের উপরে আছে, তার মানে এই বস্তুটা তোমার একটা ত্রিমাত্রিক অবস্থায় আছে। তাহলে তুমি এখানে আরো দুটো অক্ষ পাবা, এখানে আরেকটা অক্ষ তুমি কি পাবো বলতো, এখানে তুমি একটা এক্স অক্ষ পাবা এবং একটা ওয়াই অক্ষ পাবা, তাই না? এই যে এটা মনে করো তোমার এক্স অক্ষ। দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে এটা মনে করো তোমার এক্স অক্ষ, এবং এটা মনে করো তোমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা মনে করো তোমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা মনে করো কি বলতো এক্স অক্ষ, এবং এটা মনে করো তোমার হচ্ছে ওয়াই অক্ষ, এবং উপরে যে অক্ষটা দেখতেছো যেটা খাড়া উপরের দিকে আছে, এটাকে মনে করো তোমার হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? তার মানে তোমাকে যদি কেউ এখন বলে যে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে বলতো, এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, আমি এটার নাম দিলাম মনে করো কি বলতো এবি অক্ষ, ঠিক আছে? এটা নাম দিলাম মনে করো আমি এবি অক্ষ, এবং এটার নাম দিলাম মনে করো আমি, এই যে এই অক্ষটার নাম দিলাম মনে করো আমি সিডি অক্ষ, ঠিক আছে? সিডি অক্ষ দিলাম। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, বা এই সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, তাহলে তুমি কিভাবে বের করবে? এবং তুমি একটু ভালো মতো করে দেখো তো, প্রতিটা কোণ কিন্তু তোমার 90 ডিগ্রি তৈরি করতেছে, প্রতিটা তলের সাথে দেখো, বা প্রতিটা তোমার অক্ষরেখার সাথে তোমার কিন্তু একটা অক্ষরেখা আরেকটা অক্ষরেখার সাথে কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। কি কোণে আছে বলতো, 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? এবং তোমাকে যদি কেউ এখন বলে যে তোমাকে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক কত হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক কত হবে, বা এই বস্তুটা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান হয় তাহলে তার জড়তার ভ্রামক কত হবে, এগুলো যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি কি করতে পারবা? দেখো, খুব সহজেই তুমি বলতে পারবা, তুমি যে অক্ষটা জানো, যে অক্ষের সাপেক্ষে বস্তুটা তোমার ঘুরতেছে নর্মালি, অর্থাৎ ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, এই ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সমান সমান তুমি বলতে পারবা অপর যে অক্ষ আছে না, তাদের যে তোমার জড়তার ভ্রামক আছে তাদের যোগফলের সমান হবে, তাদের যোগফলে কি হবে বলতো, সমান হবে। তার মানে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষটার যে জড়তার ভ্রামক তা সবসময় অন্য যে দুইটা তোমার অক্ষ আছে তাদের যোগফলের কি হয় বলতো, সমান হয়। তাদের যে জড়তার ভ্রামক, সেই জড়তার ভ্রামকের যোগফলের কি হয় বলতো, সমান হয়, ঠিক আছে? এটি হচ্ছে কি বলতো লম্ব অক্ষ উপপাদ্য। এটি কি বলতো, লম্ব অক্ষ উপপাদ্য। অবশ্যই খেয়াল রাখতে হবে এই তিনটা অক্ষ একসাথে যখন তোমার 90 ডিগ্রি কোণে থাকবে, বা তোমার হচ্ছে প্রতিটাই সমকোণের মধ্যে থাকবে, তখনই তুমি আসলে এই লম্ব অক্ষ উপপাদ্যটা ইউজ করতে পারবা, ঠিক আছে? তখনই তুমি এই লম্ব অক্ষটা ইউজ করতে পারবা। ওকে, এখন দেখো একটা জিনিস আমরা খুব ভালো মতো করে বোঝার চেষ্টা করব, তাহলে দেখবো যে আর পরে প্যারা খাচ্ছ না, নতুবা দেখবে যে এই জিনিসটা পড়তে গিয়ে তোমরা অনেক বেশি প্যারা খেয়ে যাবা। দেখো, একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো, তাহলে আর প্যারা খাবা না। দেখো, আমি যদি তোমাকে কখনো বলি যে চাকতির ব্যাসগামী ব্যাসগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো।
জড়তার ভ্রামক। দেখো, চাকতির ব্যাসগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমাকে যদি কেউ কখনো বের করতে বলে তাহলে তুমি এটা কিভাবে বের করবা, ঠিক আছে? দেখো, তুমি কিন্তু জানো চাকতি, চাকতি কি বলতো? চাকতি দেখতে এরকম, এবং সেটা কিন্তু তোমার ভরাট, সেটা কিন্তু তোমার কি বলতো ভরাট, তাই না? এবং দেখো চাকতির কি আছে, চাকতির একটা তোমার কি আছে বলতো, একটা তোমার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ আছে, তাই না? চাকতির কিন্তু একটা তোমার কি আছে বলতো, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ আছে, ঠিক আছে? এবং দেখো তো এর যে ব্যাসগামী লম্ব অক্ষ, এর যে ব্যাসগামী লম্ব অক্ষ, এর ব্যাসগামী বাকি লম্ব অক্ষটা একটু বের করার চেষ্টা করি। দেখো এখানে একটু একটা জিনিস খুব ভালো মতো করে দেখো। দেখো এর কিন্তু আরো দুইটা অক্ষ আছে, দেখো এর কিন্তু আরো দুইটা অক্ষ আছে, এই যে একটা অক্ষ, এবং দেখো এই পাশ থেকেও তোমার কিন্তু একটা অক্ষ আছে, দেখো এই পাশ থেকেও কিন্তু তোমার একটা অক্ষ আছে। তার মানে দেখো এর কিন্তু তোমার আলটিমেটলি দুইটা অক্ষ। মনে করো যে এই অক্ষটা কি বলতো, এটা তোমার এক্স অক্ষ, এবং দেখো তো এটি কি বলতো, এটা মনে করো তোমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এটি কিন্তু তোমার ওয়াই অক্ষ, আর এই উপরের অক্ষটা মনে করো তোমার জেড অক্ষ, ঠিক আছে? তার মানে দেখো তুমি এই এক্স অক্ষ থেকে তুমি কি পাবো বলতো, আই এক্স পাবা, এবং এই ওয়াই অক্ষ থেকে তুমি কি পাবো বলতো, আই ওয়াই পাবা, এবং দেখো তো জেড অক্ষ থেকে তুমি কি পাবা, আই জেড পাবা। দেখো তুমি খুব সহজেই বলতে পারবা যে এই যে আই জেড এর মানটা হবে সেটা কার সমান হবে বলতো, আই এক্স প্লাস আই ওয়াই এর সমান হবে, তাই না? আই এক্স প্লাস আই ওয়াই এর সমান হবে। এখন দেখো তো এখানে তোমাকে কি বলছে, ব্যাসগামী, চাকতির ব্যাসগামী লম্ব অক্ষ সাপেক্ষে, চাকতির ব্যাসগামী লম্ব অক্ষ সাপেক্ষে। দেখো তো একটু খুব ভালো মতো করে লক্ষ্য করো তো, এটা কি, এটা কি, এটা হচ্ছে তোমার একটা বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এবং এই ব্যাসার্ধটাকে তুমি যদি দুই পাশ বরাবর ছড়ায় দাও তাহলে তুমি বলতে পারবা এটা কি বলতো, এটা হচ্ছে তোমার একটা বৃত্তের ব্যাস, সরি, এটি তুমি যদি ব্যাসার্ধটাকে দুই পাশে সরায় দাও তাহলে তুমি কি পাবো বলতো, বা যদি যোগ করো তাহলে তুমি ব্যাস পাবা, তাই না? তার মানে দেখো তো, তার মানে একটু ভালো মতো করে দেখো, এই যে তোমার রেখাগুলো গেছে, এই যে এক্স অক্ষ গেছে বা ওয়াই অক্ষ গেছে, এরা তো তোমার ব্যাস দিয়েই গেছে, এরা তো তোমার এই বৃত্তটার ব্যাস দিয়েই গেছে। তার মানে এরা কিন্তু অলরেডি তোমার ব্যাসগামী লম্ব অক্ষ, এরা কিন্তু অলরেডি তোমার ব্যাসগামী লম্ব অক্ষ। এবং তুমি বলতে পারবা যে এই যে আই এক্স, এই আই এক্স এর যা মান হবে তোমার আই ওয়াই এর মান কিন্তু সেমই হবে। তার মানে দেখো তুমি ফর্মুলা চাইলে এইভাবে লিখতে পারো যে এখানে আই এক্স প্লাস আই ওয়াই আছে, তো তুমি চাইলে এখানে দুইটাকেই আই এক্স করে ফেলতে পারো। তাহলে তুমি লিখতে পারবে আই জেড ইকুয়ালস টু কি বলতো, আই জেড ইকুয়ালস টু তোমার আই এক্স প্লাস আই এক্স। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে আই জেড ইকুয়ালস টু কি বলতো, টু আই এক্স। তাহলে দেখো তো আই এক্স ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবে, দেখো তোমাকে ভরকেন্দ্র চাকতির ব্যাসগামী লম্ব অক্ষের সাপেক্ষে, তার মানে দেখো চাকতির ব্যাসগামী লম্ব অক্ষটা হচ্ছে আই এক্স, আই এক্স সমান সমান কি হবে, আই জেড ডিভাইডেড বাই টু। ওকে, আই জেড কি ভাইয়া, আই জেড হচ্ছে তোমার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। দেখো তো চাকতির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষর জন্য ফর্মুলাটি কি ছিল, ফর্মুলাটা ছিল চাকতির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষর জন্য জড়তার ভ্রামকের ফর্মুলা ছিল হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে দেখো তো তোমার জড়তার ভ্রামক আলটিমেটলি কত আসতেছে, 1/4 এম আর স্কোয়ার। এটি হচ্ছে তোমার কি বলতো, এই চাকতির ব্যাসগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ঠিক আছে? এটি কি বলতো, চাকতির ব্যাসগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন তোমাকে যদি কেউ বলে যে তুমি চাকতি বাদ দিয়ে রিং এর জন্য বের করো, তুমি বের করতে পারবা। তোমাকে যদি কেউ বলে যে তুমি ষোড়শ সমদণ্ডের জন্য বের করো, তুমি কিন্তু বের করতে পারবা। হোপফুলি দেখো জড়তার ভ্রামকের যে এই দুটো কনসেপ্ট ছিল, এই দুটো কনসেপ্ট খুব ভালো মতো করে বুঝতে পারছো, ঠিক আছে? এই দুটো কনসেপ্ট খুব ভালো মতো করে বুঝতে পারছো। ওকে, ওকে, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে আমরা কিন্তু এখন জড়তার ভ্রামকগুলো বের করতে পারবো, তাই না? এখন কিন্তু আমরা জড়তার ভ্রামকগুলো কি করতে পারবো বলতো, বের করতে পারবো। দেখো আমরা আমরা কিন্তু তিনটা বস্তু জড়তার ভ্রামক শিখছি, এই তিনটা বস্তু বাদেও আরো আমাদের কয়েকটা বস্তু জড়তার ভ্রামক একটু মনে রাখতে হবে, সেগুলো আমি একটু লিখে দিই, একটু লিখে নাও, ঠিক আছে? ফার্স্টে লেখো নিরেট গোলক, নিরেট গোলক, নিরেট গোলক। নিরেট মানে কি বলতো, ভরাট, ঠিক আছে? নিরেট মানে কি বলতো, ভরাট। তার মানে একটা গোলক আছে যেটা তোমার একদম ফুলফিল, মানে যেটার এক পাশ থেকে আরেক পাশ তুমি ভেদ করতে পারবে না, একদম পুরাটাই কি বলতো একটা কয়েনের মতো, বুঝছো? একটা কয়েনের মতো, ঠিক আছে? তো এখন দেখো এই নিরেট গোলকের ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামক কি হবে জানো? জড়তার ভ্রামক হবে 2/5 এম আর স্কোয়ার, 2/5 এম আর স্কোয়ার, ঠিক আছে? 2/5 এম আর স্কোয়ার। ওকে, একটু ভালো মতো করে মনে রাখবা। বা তোমাকে এখানে কিন্তু শুধু নিরেট গোলক বলবে না, এখানে তোমাকে ফাঁপা গোলকও বলতে পারে। কি বলতে পারে বলতো, ফাঁপা গোলক, ফাঁপা গোলক। এই ফাঁপা গোলকের জন্য কিন্তু তুমি জড়তার ভ্রামক বের করতে পারবে। ফাঁপা গোলক মানে কি বলতো, এর ভিতরের অংশটা ফাঁকা, তোমার রিং এর মতো, ঠিক আছে? এবং এর এর যে তোমার জড়তার ভ্রামকটা হবে সেটা কি জানো, 2/3 এম আর স্কোয়ার, 2/3 এম আর স্কোয়ার। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, আরো দুটো আছে, লিখে নাও। দেখো নিরেট সিলিন্ডার, ঠিক আছে? নিরেট সিলিন্ডার, এই যে কয়েকটা আমি লিখে দিলাম, এই কয়েকটা মনে রাখলেই হয়েছে, ঠিক আছে? সিলিন্ডার, ইনলেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক কি হবে বলো? ইনলেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক কি হবে, একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। ইনলেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক হবে কি বলো? তোমার হাফ এম আর স্কোয়ার হবে, অর্থাৎ চাকতির মতো, ঠিক আছে? অর্থাৎ কি বলতো, চাকতির মতো। এবং দেখো তোমাকে যদি কেউ বলে যে হচ্ছে ফাঁপা ফাঁপা সিলিন্ডার, তাহলে এটা হবে তোমার কিসের মতো বলতো, রিং এর মতো। এর জড়তার ভ্রামকটি কিসের মতো হবে বলতো, রিং এর মতো হবে। দেখো
কিসের মতো হয়েছে বলো তো? রিং এর মতো হয়েছে। তার মানে দেখো এই কয়েকটা জিনিস একটু ভালো মতো করে মাথায় রাখবে। এই কয়েকটা জিনিস একটু কি করবে বলতো? ভালো মতো করে একটু মাথায় রাখবা, কারণ শেষে তোমার এই জিনিসগুলো একটু কাজে লাগবে। ঠিক আছে? তোমাকে মাঝে মাঝে কোশ্চেনে ডিরেক্ট এই জিনিসগুলো দেয়া থাকবে, তো তখন আসলে তোমাকে বের করতে হবে। ওকে, হোপফুলি তুমি দেখো জড়তার ভ্রামকের কনসেপ্টটা আশা করতেছি বুঝে গেছো। এন্ড জড়তার ভ্রামকের মধ্যে বি ট্রাস্ট মি আর অন্য কোনো কিছু নাই। জাস্ট এখন আমরা পড়বো কি বলতো? এখন আমরা পড়বো হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ। এখন আমরা কি পড়বো বলতো? চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে? চক্রগতির গতির ব্যাসার্ধ। দেখো এখন আমরা কি পড়বো বলতো? চক্রগতির ব্যাসার্ধ পড়বো। ঠিক আছে? আমরা কি পড়বো? চক্রগতির ব্যাসার্ধ পড়বো। চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা আবার কি? ওই যে তোমার একটা বিস্তৃত বস্তু ছিল না? এই বিস্তৃত বস্তুর জন্য তুমি যদি জড়তার ভ্রামক বের করতে, তাহলে তুমি কি করতে? দেখো তুমি দুটো ফর্মুলা শিখছিলা, আই ইকুয়ালস টু এম সামেশন অফ আর স্কোয়ার, এবং তুমি শিখছিলা আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন তোমার আর স্কোয়ার ইন্টু ডিএম, তাই না? এই দুটো ফর্মুলা ব্যবহার করে বা এই দুটো ওয়ে ব্যবহার করে তুমি হচ্ছে জড়তার ভ্রামকটা বের করতে, তাই না? এখন দেখো তুমি চাইলে এই জিনিসটাকে আরো খুব সহজে বের করতে পারো, আর আরো খুব সহজে বের করতে পারো। দেখো তোমাকে যদি কেউ কখনো এই বস্তুটা জড়তার ভ্রামক দিয়ে দেয়, এটা কি? এটা তোমার একটা বিস্তৃত বস্তু না? দেখো এটা কি? এটা তোমার একটা বিস্তৃত বস্তু না? তোমাকে যদি কেউ কখনো বিস্তৃত বস্তুর জড়তার ভ্রামকটা দিয়ে দেয়, বিস্তৃত বস্তুর বিস্তৃত বস্তুর জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক এটা যদি তোমাকে কেউ কখনো দিয়ে দেয়, বা তোমার যদি এটা দেয়া থাকে, ঠিক আছে? জড়তার ভ্রামকটা যদি আই হয় এবং তোমাকে যদি এটা দেয়া থাকে, এবং এই বিস্তৃত বস্তুটার তো একটা ভরকেন্দ্র আছে, তাই না? যে ভরকেন্দ্রের মধ্যে তোমার আসলে বস্তুটার সম্পূর্ণ ভর কি আছে বলতো? নিমজ্জিত আছে, তাই না? মনে করো এটা হচ্ছে তার ভরকেন্দ্রটা, এবং এই ভরকেন্দ্রের মান মনে করো ক্যাপিটাল এম। এবং দেখো তো এই বস্তুটা তোমার কার সাপেক্ষে ঘুরতেছে বলতো? এই অক্ষরের সাপেক্ষে ঘুরতেছে। ঠিক আছে? এই অক্ষরের সাপেক্ষে ঘুরতেছে, এবং তোমার বিস্তৃত বস্তু জড়তার ভ্রামকটা কিন্তু দেয়া আছে। কি আছে বলতো? এটি কিন্তু তোমার গিভেন। এটি কি বলতো? এটা তোমার গিভেন। তাহলে তুমি বলতে পারবে কি বলতো? এই যে তোমার যে ইয়াটা আছে, অক্ষরেখাটা আছে, এই অক্ষরেখা থেকে তোমার যে বস্তুর দূরত্ব, মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বটা তোমার যদি কে হয়, তাহলে তুমি বলতে পারবে আই ইকুয়ালস টু কি বলতো? এম কে স্কোয়ার। এই যে কে আছে না, এই কেটাকে তোমার বলা হয় কি বলতো? চক্রগতির ব্যাসার্ধ। কি বলা হয় বলতো? চক্রগতির ব্যাসার্ধ। মনে থাকবে না? মনে থাকবে না? এটিকে তোমার কি বলা হয় বলতো? চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ একটা বস্তু যদি তোমার কি দেয়া থাকে বলতো? একটা বস্তু যদি তোমার হচ্ছে জড়তার ভ্রামকটা দেয়া থাকে, এবং বস্তুটা যদি তোমার মানে বস্তুটা জড়তার ভ্রামকটা দেয়া থাকে, এবং বস্তুটা যদি এম ভর বিশিষ্ট হয়ে থাকে, তাহলে বস্তুটাকে ওই অক্ষটার মধ্যে ঘোরানোর জন্য যে পরিমাণ ব্যাসার্ধ দরকার হবে, ওই ব্যাসার্ধটাকে তোমার কি বলে বলতো? তোমার হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ বলে। কথা বুঝছো? এটাই কি বলা হয় বলতো? চক্রগতির ব্যাসার্ধ বলে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তার মানে দেখো আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার, এটি কি বলতো? এটি হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা। এটি কি বলতো? এটি হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা। হোপফুলি তোমার মনে থাকবে, হোপফুলি তোমার মনে থাকবে, তাই না? এখানে কি এটা কি? এটাই হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে? এটি হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা। ওকে, ওকে, কথা বুঝছো? কথা বুঝছো? দেখো আমি অনেক ফাস্ট পড়াইছি, আমি জানি। এখন দেখো তোমার এই যে বিভিন্ন বস্তু যে তুমি জড়তার ভ্রামক বের করলা, কি বের করলা বলো তো? জড়তার ভ্রামক বের করলা। এই জড়তার ভ্রামক বের করছো না, তুমি চাইলে এদের চক্রগতি ব্যাসার্ধগুলো বের করতে পারো। দেখো এদের কিন্তু চক্রগতি ব্যাসার্ধগুলো বের করা অনেক ইজি, এদের চক্রগতি ব্যাসার্ধগুলো কিন্তু বের করা অনেক ইজি। দেখো চক্রগতি ব্যাসার্ধ বের করার জন্য আমি তোমাকে হেক্সটা বলে দেই। তোমার যে সামনে যে সংখ্যাটা আছে, এই যে এই সংখ্যাটা যে আছে না, এই সংখ্যাটাকে তুমি রুট করে দিবা। কি করে দিবা বলো তো? রুট করে দিবা। এই সংখ্যাটাকে তুমি কি করবা বলো তো? রুট করে দিবা। দেখো একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। সংখ্যাটাকে কি করবা? রুট করে দিবা। এবং তোমার এখানে যে বাকি যে অংশটা আছে এটাকে তুমি কি করবা জানো? এম এল অথবা এম আর দিয়ে ভাগ করে দিবা। এম আর অথবা এম এল দিয়ে ভাগ করে দিবা। তাহলে তুমি কি পাবা বলো তো? √2/√3 শুধুমাত্র পাবা আর। এই যে এটাই হচ্ছে তোমার চক্রবর্তী ব্যাসার্ধ। কার বলতো? এই বস্তুটার জন্য। ঠিক আছে? এর পরেরটা তুমি বের করতে পারবা না, এর পরেরটা তুমি বের করতে পারবা না। কত হবে বলতো? এর পরেরটা কত হবে? √2/√3 ইন্টু আর, তাই না? আমি আমার দ্বারা ভাগ করে দিছি। আবার দেখো এর পরেরটা তুমি এইভাবে বের করতে পারবে। তার মানে দেখো তুমি প্রতিটা কিন্তু চক্রবর্তী ব্যাসার্ধ বের করতে পারতেছো। চক্রবর্তী ব্যাসার্ধ বের করার শর্টকাটটা কি বললাম বলতো? শর্টকাটটা হচ্ছে শর্টকাট। চক্রবর্তী ব্যাসার্ধগুলো কিন্তু মনে রাখতে হয় না। চক্রবর্তী ব্যাসার্ধগুলো বের করা খুবই ইজি। দেখো আমি যদি চাকতির, মনে করো আমি চাকতির চক্রবর্তী ব্যাসার্ধটা বের করবো। ঠিক আছে? চাকতির কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু কত? তুমি দেখো চাকতির আয়ের ভ্যালু জানো। চাকতির আয়ের ভ্যালু কত বলো তো? চাকতির আয়ের ভ্যালু হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তো এর চক্রবর্তী ব্যাসার্ধ বের করার জন্য তুমি কি করবা বলো তো? তুমি যে মানটা জানো, এই যে তোমার সাংখ্যিক যে মানটা আছে, লিখে দিই সাংখ্যিক মানটা, সাংখ্যিক মানের বর্গমূল করবা। বর্গমূল। দেখো তার মানে কি? তার মানে কি বলতো? এই যে √1/2, এবং এবং তোমার যে চলকগুলো থাকবে, চলকগুলোকে এম আর অথবা এম এল দ্বারা ভাগ করা। ঠিক আছে? এরপরে দেখো চলকগুলোকে আমি কি করবো বলতো? এখানে তোমার আর আছে যেহেতু, এই জন্য তো আমি হচ্ছে এম আর দ্বারা ভাগ করবো। তাহলে কি হবে বলতো? শুধুমাত্র আর পড়ে থাকবে। তাহলে এর চক্রগতি ব্যাসার্ধ কি হবে? অতএব তুমি বলতে পারবে চক্রগতি ব্যাসার্ধ হবে কি বলতো? 1/√2 ইন্টু আর।
এটি হচ্ছে কি বলতো তোমার বৃত্তাকার চাকতি চক্রবর্তী ব্যাসার্ধ, ঠিক আছে। এটি কি বলতো বৃত্তাকার চাকতি চক্রবর্তী ব্যাসার্ধের ফর্মুলা, ঠিক আছে। এটি কি বলতো বৃত্তাকার চাকতি চক্রবর্তীর ব্যাসার্ধ বের করার ফর্মুলা। তার মানে দেখো চক্রবর্তী ব্যাসার্ধ বের করার জন্য এই শর্টকাটটা কিন্তু তোমার সব জায়গায় কাজে আসবে, সুতরাং এটা একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। দেখো আমরা কিন্তু তোমার জড়তার ভ্রামক টপিকটা খুব ভালো মতো করে শেষ করে ফেলছি, ঠিক আছে। ওকে, কথা বুঝছো? এবার চলো আমরা পড়বো টর্ক। ওকে, এখন দেখো এখন আমরা কি পড়বো বলতো, এখন আমরা পড়বো হচ্ছে তোমার টর্ক। কি পড়বো বলতো? টর্ক পড়বো, ঠিক আছে। TORQUE। ওকে, ফাইন। দেখো আমরা এখন পড়বো টর্ক। এই টর্কের কিন্তু অনেক বড় একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। টর্কের কিন্তু কি আছে বলতো, অনেক বড় একটা কনসেপ্ট আছে, আমরা জিনিসটা দেখবো, অসুবিধা নেই। দেখো টর্কে মূলত তোমার টাউ দিয়ে প্রকাশ করা হয়। এটাকে তোমার কি বলে বলো তো? টাউ বলে, ঠিক আছে। এই যে তোমার আইকনটা লিখলাম, আইকনটাকে তোমার টাউ বলে। এটা দিয়ে তোমাকে আসলে টর্ককে প্রকাশ করা হয়। এবং এই টর্ক সমান সমান তুমি বলতে পারবে কি জানো? এই ব্যাসার্ধ ভেক্টর বা হচ্ছে তুমি বলতে পারবে অবস্থান ভেক্টর বা ঘূর্ণন বিন্দু, এই বিন্দুর সাথে তুমি যদি বলটাকে গুণ করে দাও, বল ভেক্টরকে গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো তো? এই টর্ক পেয়ে যাবে। আমি জানি তুমি টর্ক এখনো বুঝো নাই বা আমি তোমাকে বুঝাই নাই, আমি তোমাকে বুঝাবো, অসুবিধা নেই। জাস্ট এই জিনিসটা একটু তোমাকে এনশিওর করতেছি। দেখো আগে কিন্তু তোমার আর ভেক্টরটা, পরে কিন্তু তোমার এফ ভেক্টরটা। এই আর ভেক্টর এবং তোমার এফ ভেক্টর এদের মধ্যে তুমি যদি ক্রস গুণ করো, ক্রস গুণ বা ভেক্টর গুণ করো, তাহলে তুমি কাকে পাবা বলো তো? তাহলে তুমি টর্ককে পাবা। তাহলে তুমি কাকে পাবা বলো তো? টর্ককে পাবা, ঠিক আছে। তার মানে তুমি এখান থেকে কি বলতে পারবা? টর্ক ইকুয়ালস তুমি কি বলতে পারবা? আর এফ সাইন থিটা, তাই না? তুমি কিন্তু চাইলে এটা বলতে পারবা, তাই না? ওকে, ঠিক আছে, খুব ভালো কথা। দেখো তুমি চাইলে এটাও বলতে পারবা। দেখো এখানে আর এর পরিচয়টা কি? আর এর পরিচয়টা একটু লিখে রাখো। আর এর পরিচয়টা হচ্ছে তোমার ঘূর্ণন বিন্দু বিন্দু অথবা ঘূর্ণায়ন অক্ষের সাপেক্ষে বলের প্রয়োগ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। তার মানে আর হচ্ছে মূলত একটা অবস্থান ভেক্টর। ওকে, এই জিনিসটা আমরা দেখবো, অসুবিধা নেই। ওকে, এবং দেখো এবং এই যে তোমার থিটাটা আছে না, থিটার পরিচয়টা কি বলতো? থিটার পরিচয়টা হচ্ছে তোমার এই আর ভেক্টর এবং তোমার যে এফ ভেক্টরটা আছে এদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এদের কি বলতো? এদের মধ্যবর্তী কোণ। মনে থাকবে না এই ব্যাপারটা? ওকে, এটি হচ্ছে তোমার টর্ক, ঠিক আছে। টর্কের ফর্মুলা হচ্ছে এটা। এই দুটো ফর্মুলা কাজে লাগবে। এখন টর্কটাকে আমরা ফিল করার চেষ্টা করবো, চলো একটু টর্কটাকে আমরা বোঝার চেষ্টা করি। ইজি জিনিস, খুব যে কঠিন জিনিস এরকম না। দেখো প্রথমে আমরা একটা এক্সাম্পল পড়বো। দেখো এক্সাম্পল 1 দাও। ওকে, একটু ভালো মতো করে বুঝার চেষ্টা করো। মনে করো তোমার কাছে এখানে একটা শুরু সুষম দণ্ড আছে। কি আছে বলতো? শুরু একটা সুষম দণ্ড আছে, ওকে। এবং এই দ্বন্দ্বটা কিন্তু তোমার একটা কি থাকবে বলতো? একটা ভরকেন্দ্র থাকবে, তাই না? এর কিন্তু একটা তোমার কি থাকবে বলতো? ভরকেন্দ্র থাকবে। মনে করো এর ভরকেন্দ্রগামী একটা তোমার লম্ব অক্ষ আছে, ঠিক আছে। ভরকেন্দ্রগামী কি আছে বলতো? একটা লম্ব অক্ষ আছে, ওকে। এখন যদি তুমি চাও, যে তুমি এই যে তোমার এখানে কি আছে, এটা তোমার একটা শুরু সুষম দণ্ড না? এই শুরু সুষম দণ্ডটাকে তুমি যদি চাও যে তুমি এই পাশ থেকে বল প্রয়োগ করবা, কি প্রয়োগ করবা বলতো? বল প্রয়োগ করবা। কি প্রয়োগ করবা বলতো? বল প্রয়োগ করবা, ঠিক আছে। দেখো তোমার কাছে কি আছে বলতো? তোমার কাছে মনে করো একটা শুরু সুষম দণ্ড আছে। এটা কি বলতো? এটা হচ্ছে তোমার একটা শুরু সুষম দণ্ড। এবং শুরু সুষম দণ্ডর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি বলতো? তার ভরকেন্দ্র, তাই না? এবং ভরকেন্দ্র বরাবর মনে করো তোমার কাছে একটা অক্ষ আছে। এই অক্ষরেখা আছে। এটাকে তুমি কি বলতে পারবা বলতো? এটাকে তুমি বলতে পারবে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, তাই না? এটাকে তুমি কি বলতে পারবা বলতো? ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। এখন তুমি মনে করো যে তোমার কাছে যে শুরু সুষম দণ্ডটা আছে না, তুমি দ্বন্দ্বটাকে এই পাশ থেকে বল প্রয়োগ করবা। এই পাশ থেকে তুমি কি করবে বলতো? বল প্রয়োগ করবে। আচ্ছা, তুমি যদি এই পাশ থেকে বল প্রয়োগ করো, তাহলে তোমার কিছুক্ষণ পর চিত্রটা দেখতে কিরকম হবে বলতো? তুমি দেখবা যে বস্তুটা আসলে এরকম ভাবে মুভ করে গেছে, তাই না? বস্তুটা আসলে এইভাবে মুভ করে গেছে। আবার তুমি যদি আরেকটু বল প্রয়োগ করো, তাহলে দেখবা যে বস্তুটা এইভাবে মুভ করতেছে। তারপরে দেখবা বস্তুটা তোমার এইভাবে মুভ করতেছে। তার মানে কি? এ আসলে তোমার ঘুরতে থাকবে, তাই না? এই বস্তুটা আসলে এইভাবে ঘুরতে থাকবে, তাই না? তার মানে দেখো এখানে কিন্তু তোমার একটা ঘূর্ণয়ন বল বা একটা তোমার টর্ক তৈরি হবে। ও আরেকটা কথা, আমি যে কথাটা তোমাকে এখানে বলি নাই। টর্ক জিনিসটা কি জানো? টর্ক জিনিসটা হচ্ছে তোমার ঘূর্ণয়ন বল। কি বলতো? ঘূর্ণয়ন বল। কি বলতো? ঘূর্ণয়ন বল। দেখো আমরা বাস্তবে যে বলটা প্রয়োগ করি বা হচ্ছে আমরা রৈখিক অবস্থায় মনে করো রৈখিক পথে একটা বস্তু গতিশীল আছে বা একটা বস্তু স্থির আছে, সেই বস্তুটাকে আমি এফ নিউটন পরিমাণ বল অ্যাপ্লাই করলাম বা এফ পরিমাণ বল অ্যাপ্লাই করলাম, যার কারণে বস্তুটা কি হবে বলতো? তার একটা সরণ হবে এবং বস্তুটা কি হবে বলতো? গতিশীল হবে। তার মানে তার অবস্থার পরিবর্তনটা ঘটতেছে। এটাকে আমরা বলি কি বলতো? এটাকে আমরা বলি বল। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি রৈখিক বল। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে তোমার রৈখিক বল। কি বলি বলতো? রৈখিক বল, তাই না? আচ্ছা, যখন কৌণিক অবস্থায় একটা বস্তু ঘুরে বা একটা বস্তু গতিশীল হয়, তখন তার মধ্যে যে বলটা থাকে সেই বলটাকে আমরা বলি হচ্ছে টর্ক। কি বলি বলতো? টর্ক বা ঘূর্ণয়ন বল, ওকে। কথা ক্লিয়ার? তার মানে দেখো তো এই যে এখানে বস্তুটা কি হবে বলতো? তুমি যদি বল প্রয়োগ করো তাহলে বস্তুটা এইভাবে রোটেট করবে বা ঘুরবে, তাই না?
ওকে, খুব ভালো কথা। দেখো, খুব ভালো কথা। এতটুকু বুঝতে পারলেই হবে, এতটুকু বুঝতে পারলেই হবে। তার মানে দেখো তো এখানে একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। তোমার আসলে বল ভেক্টরটা, তুমি মনে করো বলটা প্রয়োগ করতেছে কোথায়? বলটা প্রয়োগ করতেছে মনে করো এই পয়েন্টে, ঠিক আছে? তার মানে দেখো তোমার বল ভেক্টরটা হচ্ছে এদিক বরাবর হবে, তাই না? তোমার বল ভেক্টরটা মূলত এদিক বরাবর হবে। আমার আমার আঁকা আঁকিটা একটু খারাপ হয়ে যাচ্ছে, একটু কনসিডার করি ব্যাপারটা, অসুবিধা নাই। দেখো, সরি, দেখো তোমার বল ভেক্টরটা, দেখো তোমার বল ভেক্টরটা এদিক বরাবর হবে না বলো তো? এদিক বরাবর তোমার বল ভেক্টরটা হবে, তাই না? এদিক বরাবর তোমার বল ভেক্টরটা হবে। ওকে, খুব ভালো কথা, ঠিক আছে। এখন দেখো এই যে তোমার একটা অক্ষটা আছে, এটা কি এবি, এবি যে অক্ষটা আছে, এবি অক্ষটা কি বলতো? ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ না? এই যে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ আছে, এই ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ থেকে তোমার বলটা যেখানে প্রয়োগ হচ্ছে, এই প্রয়োগ বিন্দু পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে তোমার আর, বা ওই যে তোমার অবস্থান ভেক্টরটা আছে সেটা, ঠিক আছে? এবং তার ডিরেকশনটা কোন দিকে জানো? এই ডিরেকশনটা হচ্ছে তোমার যে বলটা যেখানে ক্রিয়া হচ্ছে, এই যে ক্রিয়া বিন্দু না, এটাকে আমি কি বলবো বলতো? এটাকে আমি বলবো বলের ক্রিয়া বিন্দু। এটাকে আমি কি বলবো বলতো? ক্রিয়া বিন্দু। এটাকে আমি কি বলবো বলতো? বলের ক্রিয়া বিন্দু। তোমার এই আর ভেক্টরটা হবে বলের ক্রিয়া বিন্দু থেকে বাইরের দিকে, বলের ক্রিয়া বিন্দু থেকে কি বলতো? বাইরের দিকে, ঠিক আছে? এই যে আর ভেক্টর ডিরেকশনটা হবে এদিক বরাবর, ঠিক আছে? বলের ক্রিয়া বিন্দু থেকে কোথায় বলতো? বাইরের দিকে, ঠিক আছে? খুব ভালো মতো করে একটু বোঝার চেষ্টা করো। এবং দেখো তো তোমার এই যে এই যে তোমার এফ ভেক্টর এবং আর ভেক্টরটা আছে, এদের মধ্যবর্তী কোণ কত বলতো? এদের মধ্যবর্তী কোণ দেখো তো, এদের মধ্যবর্তী কোণ কিন্তু তোমার 90 ডিগ্রি, তাই না? দেখো এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? এদের মধ্যবর্তী কোণ কিন্তু তোমার 90 ডিগ্রি। ওকে, খুব ভালো কথা। এখন আরেকটা জিনিস একটু খুব ভালো মতো করে বোঝার চেষ্টা করবা। আর ভেক্টরটার ডিরেকশন কোন দিকে বলতো? বলের ক্রিয়াবিন্দু থেকে বা বলের প্রয়োগ বিন্দু থেকে বাইরের দিকে, বলের প্রয়োগ বিন্দু থেকে কোথায় বলতো? বাইরের দিকে, ঠিক আছে? ওকে, এবার দেখো এখানে আমরা একটা কোণ বের করার চেষ্টা করব। কি বের করার চেষ্টা করব বলতো? কোণ বের করার চেষ্টা করব, কারণ টর্কের মধ্যে তোমার একটা কি থাকে বলতো? কোণ থাকে, ঠিক আছে? এবং এই কোণটা আমি দেখলাম যে এই কোণটা কত বলতো? এফ এবং আর, মানে তোমার বল ভেক্টরটা এবং আর ভেক্টরটা, অবস্থান ভেক্টরটা, এদের মধ্যবর্তী কোণটা কত বলতো? 90 ডিগ্রি। এই জিনিসটা আমরা দেখছি। আচ্ছা, তোমার টর্ক কিন্তু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, এটা একটু দেখার চেষ্টা করি। দেখো, তুমি এখানে রোটেশনটা একটু ভালো মতো করে লক্ষ্য করবা, বা ঘূর্ণয়নটা একটু লক্ষ্য করবা। ঘূর্ণয়নটা লক্ষ্য করার জন্য তোমার যে আর ভেক্টরটা আছে বা অবস্থান ভেক্টরটা আছে, এই অবস্থান ভেক্টর থেকে তুমি এই যে বল ভেক্টরটা, তার মধ্যে তুমি একটা তীর চিহ্ন আঁকবা বা একটা তুমি রোটেশন আঁকবা। এই রোটেশনটা দেখো তো তোমার কোন দিকে ঘুরতেছে? এই যে নিচ থেকে উপরের দিকে, এইদিকে ঘুরতেছে না? অর্থাৎ রোটেশনটা এদিক বরাবর হচ্ছে। দেখো রোটেশনটা এইভাবে হচ্ছে, তাই না? রোটেশনটা তোমার এইভাবে হচ্ছে। দেখো তো এটা তোমার অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? একটু ভালো মতো করে রোটেশনটা একটু দেখো। রোটেশনটা আমি কিভাবে দিচ্ছি এটা খুব ভালো ইম্পর্টেন্ট, এবং এটা না হলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে আসলে টর্কটা পজিটিভ নাকি নেগেটিভ। এটা বোঝার জন্য তুমি কি করবে বলো তো? তোমার যে ব্যাসার্ধ ভেক্টরটা আছে, ব্যাসার্ধ ভেক্টর বা তোমার যে অবস্থান ভেক্টর আছে, অবস্থান ভেক্টর থেকে তোমার বল ভেক্টরের উপর একটা রোটেশন আঁকবা বা একটা কোণ আঁকবা। এই কোণটা আঁকলে তুমি বুঝতে পারবা। দেখো তো এই কোণটার রোটেশনটা কোন দিকে করতেছো? তুমি রোটেশনটা এদিক বরাবর করতেছো না? এদিক বরাবর করতেছো না? এদিক বরাবর করা মানে কি? এদিক বরাবর করা মানে কি বলতো? এদিক বরাবর করা মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ না? এটা কি বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে কি বরাবর রোটেশন হচ্ছে বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, ঠিক আছে? এটাকে তোমার এ সি ডাব্লিউ দিয়ে আমি প্রকাশ করতেছি। এ ফর এন্টি, সি ফর ক্লক এবং ডাব্লিউ ফর ওয়াইজ, ঠিক আছে? তার মানে দেখো এই রোটেশনটা কোন বরাবর হচ্ছে বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর হলে রোটেশন, তোমার যদি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর হয়, তাহলে মনে রাখবা যে তোমার যে টর্কটা হবে সেটা হবে পজিটিভ। তাহলে তুমি এখান থেকে বলতে পারবা টর্ক ইকুয়ালস টু কি হবে বলতো? আর ইন্টু এফ সাইন 90 ডিগ্রি, এফ সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। তাহলে তুমি বলতে পারবা কি বলতো? আর এফ, ঠিক আছে? আর এফ, টর্ক ইকুয়ালস টু আর এফ। এবং দেখো তো এই টর্কটা পজিটিভ নাকি নেগেটিভ হবে? অবশ্যই ভাই এই টর্কটা পজিটিভ হবে, তার মানে এর সামনে তুমি একটা পজিটিভ চিহ্ন দিতে পারবা। এটি হচ্ছে কি বলতো? এর টর্কের মান। এটি কি বলতো? এর টর্কের মান। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখো ব্যাপারটা কিন্তু খুবই ইজি, ব্যাপারটা কিন্তু তোমার খুবই ইজি। ওকে, এবার আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো তো, আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো। দেখো এর টর্কের মানটা কি বলতো? তাহলে এর টর্কের মানটা হচ্ছে তোমার টর্ক ইকুয়ালস টু আর এফ, এবং এটি কি বলতো? এটা তোমার অবশ্যই পজিটিভ, কারণ এই রোটেশনটা কি বরাবর হচ্ছে বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর হচ্ছে। ওকে, এবার আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো। এক্সাম্পল 2, দেখো এটা মনে করি কি বলতো? এটা মনে করি হচ্ছে আমার সেই ষোড়শ দণ্ডটা, যার একটা কি আছে বলতো? ভরকেন্দ্র আছে, এবং ভরকেন্দ্রগামী একটা তোমার লম্ব অক্ষ আছে। ভরকেন্দ্রগামী কি আছে বলতো? একটা লম্ব অক্ষ আছে। এই লম্ব অক্ষটা মনে করো এ কমা বি, ঠিক আছে? লম্ব অক্ষটা কি বলতো? এ কমা বি। এবার মনে করো তুমি কি করতেছো? তুমি মনে করো যে এই যে এরকম করে একটা পয়েন্টে তুমি বস্তুটাকে বল প্রয়োগ করতেছো, ঠিক আছে? এরকম করে একটা পয়েন্টে তুমি কি করতেছো বলতো? বস্তুটাকে বল প্রয়োগ করতেছো, ঠিক আছে? বস্তুটাকে তুমি বল প্রয়োগ করতেছো, ঠিক আছে? তার মানে বল ভেক্টরটার ডিরেকশন হবে এদিক বরাবর। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এবং দেখো এই যে মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি কি বলতে পারবো বলতো? আর বলতে পারবো। কি বলতে
বলতে পারবো বলো তো? আর বলতে পারবো। অর্থাৎ তোমার যে ভরকেন্দ্রগামী লম্বকটা আছে এবং বল যে ভেক্টরটা আছে এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি আর বলতে পারবো, বা হচ্ছে অবস্থান ভেক্টরের মান বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? ডিরেকশনটা হবে তোমার প্রয়োগ বিন্দু থেকে বাইরের দিকে, প্রয়োগ বিন্দু থেকে বাইরের দিকে। তোমার অবস্থান ভেক্টরের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে বলো তো? প্রয়োগ বিন্দু থেকে বাইরের দিকে, অর্থাৎ এই যে এদিক বরাবর তোমার অবস্থান ভেক্টরটা ডিরেকশন হবে। এবং দেখো তো কোন কত ডিগ্রি উৎপন্ন করতেছে? তোমার এই যে দেখো এফ ভেক্টর এবং এফ ভেক্টর এবং তোমার যে আর ভেক্টরটা, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ কিন্তু তোমার 90 ডিগ্রি, তাই না? খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন দেখো রোটেশনটা আমাকে একটু ভালো মতো করে লক্ষ্য করতে হবে। রোটেশনটা আমি কিভাবে জানিয়ে দিব? আমি হচ্ছে তোমার এই যে আর ভেক্টর থেকে শুরু করব এবং এফ ভেক্টরের উপরে আমি রোটেট করব। ঠিক আছে? আর ভেক্টর থেকে এফ ভেক্টরের উপরে আমি রোটেট করলাম। তার মানে দেখো আমার রোটেশনটা হচ্ছে এরকম, রোটেশনটা হচ্ছে এরকম। দেখো এটা কি? এটা তোমার ক্লকওয়াইজ না? এটা তোমার ক্লকওয়াইজ। এটা কি বলতো? ক্লক ক্লকওয়াইজ। এটা কি বলতো? এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ রোটেশন। এটা কি রোটেশন বলতো? ক্লকওয়াইজ রোটেশন। এটা কি বলতো? এটা তোমার ক্লকওয়াইজ রোটেশন, বা এটাকে তুমি বলতে পারবে সিডাব্লিউ। ঠিক আছে? সিডাব্লিউ। ঠিক আছে? তার মানে রোটেশনটা কি বলতো? সিডাব্লিউ। সিডাব্লিউ হলে, রোটেশন যদি সিডাব্লিউ হয় তাহলে টর্কের মানটা হবে নেগেটিভ। ওকে, তার মানে দেখো টর্ক ইকুয়ালস টু আমি লিখতে পারবো আর এফ সাইন 90 ডিগ্রি, আর এফ সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো অতএব, টর্ক ইকুয়ালস টু কি হবে বলতো? মাইনাস আর এফ। মাইনাস কি হবে বলতো? মাইনাস আর এফ। কেন মাইনাস হলো বলতো? কারণ তোমার এই রোটেশনটা কোন দিক বরাবর হচ্ছে বলতো? এন্ড ক্লকওয়াইজ হচ্ছে। ক্লকওয়াইজ রোটেশন হলে তোমার টর্কের মানটি কি হবে? নেগেটিভ হবে। হোপফুলি তোমরা এই এক্সাম্পল দুটো বুঝতে পারছো এবং টর্ক জিনিসটা বুঝতে পারছো, তাই না? দেখো টর্ক জিনিসটা কিন্তু ভালো মতো করে বোঝা লাগবে। ঠিক আছে? টর্ক জিনিসটা দেখো, এই দুটো উদাহরণ যদি তোমরা বুঝতে পারো তাহলে আর তোমাদের কোনো কিছু লাগবে না কাজে। ঠিক আছে? এই দুটো জিনিসই খুব সুন্দর মতো করে বুঝতে পারলে হয়ে গেছে। দেখো টর্ক নিয়ে কিন্তু এই কনসেপ্টটা তোমাদের বইয়ের মধ্যে নাই, সুতরাং এই কনসেপ্টটা আমি তোমাদেরকে শিখাইলাম। হোপফুলি তোমরা বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে আমি এটা নিয়ে আরো সুন্দর মতো বিস্তারিত ক্লাস নিতে পারবো। তোমরা জাস্ট আমাকে জানাবা। ঠিক আছে? তোমরা জাস্ট আমাকে কি করবা বলো তো? জানাবা। তাহলে আমি এই জিনিসটার উপর বিস্তারিত ক্লাস দেবো। ওকে, তাহলে বলো টর্ক জিনিসটা ক্লিয়ার না? টর্ক জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার চলো আমরা পড়বো হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। কি পড়বো বলতো? এরপর আমরা পড়বো কি বলতো? কৌণিক ভরবেগ। কি পড়বো বলতো? কৌণিক ভরবেগ পড়বো। ওকে, চলো। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। ওকে, দেখো আমরা নর্মালি রৈখিক ভরবেগ তো শিখছি, তাই না? রৈখিক ভরবেগ তো আমরা শিখছি। রৈখিক ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করতাম এবং আমরা জানি কি বলতো? পি ইকুয়ালস টু এম ভি, তাই না? এই জিনিসটা আমরা জানতাম, তাই না? এবং এর ভেক্টর রূপটাও কিন্তু আমরা জানি যে পি পি যদি একটা তোমার ভেক্টর হয়, রৈখিক ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, তাই না? তাহলে এর ভেক্টর রূপটা হচ্ছে এরকম দেখতে। ওকে, হোপফুলি এই ব্যাপারটুকু তো আমরা জানি, তাই না? এই ব্যাপারটুকু কিন্তু আমরা জানি। আর কৌণিক ভরবেগকে আমরা আই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলতো? সরি, কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে প্রকাশ করি। আই দিয়ে তো জড়তার ভ্রামককে আমরা প্রকাশ করি। দেখো কৌণিক ভরবেগকে আমরা হচ্ছে এল দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলতো? এল দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে প্রকাশ করি। দেখো রৈখিক ভরবেগ মানে কি? তোমার হচ্ছে বস্তুর ভর ইন্টু রৈখিক বেগ, তাই না? তাহলে কৌণিক ভরবেগ মানে কি হবে? কৌণিক ভরবেগ মানে হবে তোমার হচ্ছে বস্তুর ভর ইন্টু কৌণিক বেগ। মানে এই যে এটি কি বলতো? এটি হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, তাই না? দেখো কৌণিক ভরবেগ ব্যাপারটা কিন্তু ইজি। আমরাই কিন্তু এই ব্যাপারটাকে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলি। আসলে ব্যাপারটা এতটাও কমপ্লেক্স না, ব্যাপারটা কিন্তু অত্যন্ত ইজি। দেখো আমি কি করলাম বলতো? আমি হচ্ছে তোমার কৌণিক ভরবেগের ফর্মুলাটা বের করলাম। কিভাবে বের করলাম বলতো? দেখো খুবই ইজি কিন্তু তোমরা, আমি জানি না তোমরা এটা কিভাবে ফিল করতেছো বা কিভাবে দেখতেছো আমি জানি না, বাট আমি তোমাদেরকে যেভাবে দেখালাম এভাবে তোমরা চাইলে করতে পারো। দেখছো কৌণিক ভরবেগ মানে কি? এল ইকুয়ালস টু এম ওমেগা। এম কি বলতো? বস্তুর ভর। এবং ওমেগা কি বলতো? ওমেগা হচ্ছে তোমার বস্তুর কৌণিক বেগ। তাহলে দেখো রৈখিক বেগ মানে কি? বস্তুর রৈখিক বেগ মানে কি বলতো? বস্তুর রৈখিক বেগ মানে হচ্ছে তোমার বস্তুর রৈখিক বেগ মানে কি? বস্তুর রৈখিক বেগ মানে হচ্ছে তোমার বস্তুর রৈখিক ভরবেগ মানে কি? বস্তুর ভর ইন্টু তোমার রৈখিক বেগ, তাই না? তাহলে তোমার কৌণিক ভরবেগ কি হবে? বস্তুর ভর ইন্টু কৌণিক বেগ হবে। আবার দেখো আমরা আরেকটা ফর্মুলা জানি ভি ইকুয়ালস টু কি বলতো? ওমেগা আর, তাই না? ভি ইকুয়ালস টু ওমেগা আর। এখান থেকে আমি কি লিখতে পারবো? এখান থেকে আমি ওমেগাকে এভাবে চেঞ্জ করে লিখতে পারবো যে ভি এম ইন্টু ভি ডিভাইডেড বাই আর, তাই না? এটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, তাই না? এটা কি বলতো? এটা তোমার কৌণিক ভরবেগ হয় নাই। ঠিক আছে? এই জিনিসটা আসলে হয় নাই। ওকে, এই জিনিসটা কি বলতো? হয় নাই। দেখো এই জিনিসটা আসলে কি আমরা বুঝার চেষ্টা করবো। এই ব্যাপারটাকে এইভাবে আসলে ফিল করে বোঝানো যায় না, বা এই ব্যাপারটাকে এইভাবে আসলে মনে রাখা যায় না। ঠিক আছে? এই ব্যাপারটাকে বুঝতে হলে তোমাকে ব্যাপারটাকে ফিল করতে হবে। ওকে,
তার মানে দেখো তোমার একটা বস্তু মনে করো বৃত্তাকার পথে আছে, ঠিক আছে, একটা বস্তু তোমার মনে করো বৃত্তাকার পথে ঘূর্ণয়মান অবস্থায় আছে, এবং এটা কি বলতো, এটা হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে, এটা কি বলতো, এটা তোমার হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এবং বস্তুটা কি করতেছে বলতো, বস্তুটা তোমার ঘুরতেছে, বস্তুটা কি করতেছে বলতো, বস্তুটা তোমার ঘুরতেছে, ঠিক আছে, এবং মনে করো বস্তুটা তোমার ভি বেগে গতিশীল, কোন বেগে গতিশীল বলতো, ভি বেগে গতিশীল, কোন বেগে গতিশীল বলতো, ভি বেগে গতিশীল, ওকে, কথা বুঝছো, বস্তুটা তোমার কি বলতো, ভি বেগে গতিশীল, ওকে, এবং দেখো এই যে বস্তুর অবস্থান ভেক্টরটা মানে কি বরাবর কাজ করে বলতো, আমরা খুব ভালো মতো করেই জানি যে বস্তুর অবস্থান ভেক্টর অবশ্যই ক্রিয়াবিন্দু থেকে বাইরে দিয়ে কাজ করে, ক্রিয়াবিন্দু থেকে বাইরে দিয়ে কাজ করে, তাই না? দেখো আমি এই জিনিসটাকে একটু ভালো মতো করে দেখাই, এই জিনিসটা একটু ভালো মতো করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 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 এটি কি বস্তু থেকে তোমার হচ্ছে কেন্দ্রের দূরত্ব, এই দূরত্বটাকে আমি বলতে পারবো কি বলতো আর, এই দূরত্বটাকে আমি কি বলতে পারবো বলতো আর, বা হচ্ছে তোমার ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ, ঠিক আছে, এবং ব্যাসার্ধ ভেক্টরটা তোমার বলের ক্রিয়াবিন্দু থেকে বাইরে দিয়ে কাজ করে, তাই না? বা তোমার হচ্ছে আমি ব্যাপারটা দেখাচ্ছি, অসুবিধা নেই। দেখো তোমার এই যে বস্তুর ডিরেকশনটা, বেগের ডিরেকশনটা হচ্ছে তোমার উপরের দিকে, তাই না? বেগের ডিরেকশনটা কিন্তু তোমার উপরের দিকে, এবং দেখো তোমার যেখানে আর ভেক্টরটা আছে, আর ভেক্টরটার ডিরেকশন হবে তোমার বাইরের দিকে, ঠিক আছে, বলের ক্রিয়াবিন্দু থেকে বাইরের দিকে, আর ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে বলতো, বলের ক্রিয়াবিন্দু থেকে আর বাইরের দিকে, ঠিক আছে, এখানে আর মানে কি, আর মানে হচ্ছে তোমার অবস্থান ভেক্টর, ঠিক আছে, আর মানে কি, আর মানে হচ্ছে তোমার অবস্থান ভেক্টর, ওকে, এবং দেখো তো তোমার এই ভি এবং আর এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, এদের মধ্যবর্তী কোণ কত বলতো, 90 ডিগ্রি, এবং বস্তুটা কিন্তু তোমার একটা কৌণিক বেগও আছে, বস্তুটা কিন্তু কিন্তু কি আছে বলতো, একটা কৌণিক বেগও আছে, এবং মনে করো বস্তুর ভর যদি হয় তোমার এম, তাহলে কিন্তু তুমি বলতে পারবা, দেখো তো এখানে তোমার ভি ভেক্টর এবং আর ভেক্টর এবং ভি ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা যদি হয় তোমার থিটা, এই থিটা কোণটা কত বলতো, থিটা কোণটা তোমার 90 ডিগ্রি, তাই না? এই থিটা কোণটা কত বলতো, থিটা কোণটা তোমার 90 ডিগ্রি, তাই না? ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। দেখো আমরা কিন্তু খুব ভালো মতো করেই জানি, দেখো আমরা কি জানি, আমরা খুব ভালো মতো করেই জানি যে এল এল বা তোমার কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ সমান সমান, দাঁড়াও আমি জিনিসগুলো একটু মুছে দিই, উপরে জিনিসগুলো একটু মুছে দিই। দেখো দেখো উপরে জিনিসগুলো একটু মুছে দিই। দেখো একটু ভালো মতো করে লক্ষ্য করো, আমরা জানি কৌণিক ভরবেগ এল, এটি কিন্তু একটা ভেক্টর রাশি, এটা সমান সমান আমরা বলতে পারবো আর, বা তোমার অবস্থান ভেক্টর ইনটু কি বলতো, বা হচ্ছে ক্রস গুণন কি বলতো, তোমার পি ভেক্টর বা রৈখিক ভরবেগ, ঠিক আছে। তার মানে এই যে দেখো এদের কোন গুণফল বলতো, ভেক্টর গুণফল, এটি কি বলতো, ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, ঠিক আছে, ভেক্টর গুণফল। পি হচ্ছে তোমার রৈখিক ভরবেগ, ঠিক আছে। আর কি, আর হচ্ছে তোমার ঘূর্ণন বিন্দু সাপেক্ষে, ঘূর্ণন বিন্দু সাপেক্ষে সাপেক্ষে প্রদত্ত ভরের অবস্থান ভেক্টর, ঠিক আছে, ওকে। আর পি কি, পি হচ্ছে তোমার রৈখিক ভরবেগ, যেটা কিনা হচ্ছে তোমার এই যে, যেটা কিনা হচ্ছে তোমার এম ভি, এটা সমান, তাই না? ওকে, তাহলে তুমি দেখো তো, তাহলে তুমি লিখতে পারবা কি বলো, তাহলে তুমি এখান থেকে কৌণিক ভরবেগ সমান সমান কি লিখতে পারবা, তুমি জানো এল ইকুয়ালস টু আর ক্রস গুণন পি, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা এল ইকুয়ালস টু আর পি সাইন থিটা, এল ইকুয়ালস টু কি লিখতে পারবা, আর পি সাইন থিটা, তাই না? তুমি লিখতে পারবা এটা। আবার দেখো পি ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা, এম ভি, তার মানে তুমি লিখতে পারবা আর ইন্টু এম ভি সাইন থিটা, আর ইন্টু এম ভি সাইন থিটা, তাই না? ওকে, খুব ভালো কথা। তার মানে দেখো এল ইকুয়ালস টু আর পি এম, মানে আর এম ভি সাইন থিটা, এটা তুমি কিন্তু খুব সহজেই লিখতে পারো, এই জিনিসটা কিন্তু খুব সহজে লিখতে পারো। আচ্ছা এটাই থাকুক, অসুবিধা নেই, এটাই থাকুক। তার মানে দেখো এটি হচ্ছে তোমার কি বলতো, কৌণিক ভরবেগের ফর্মুলাটা, ওকে। এবং দেখো এখানে আর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত বলতো, থিটা, এবং থিটা কোণটা কত বলতো, 90। তাহলে দেখো তো এখান থেকে তুমি যদি কৌণিক ভরবেগটা একটু হিসাব করো, তাহলে তোমার কি আসে, তুমি জানো এল ইকুয়ালস টু কি, আর পি সাইন থিটা, আর পি সাইন থিটা। এখন এখানে একটু ভালো মতো করে দেখো, পি কে তুমি ভেঙে লিখতে পারবা এম ভি সাইন থিটা, তাই না? এই জিনিসটা তুমি লিখতে পারবা। দেখো তুমি যদি আর ভি কে এক পাশে রাখো এবং এম ইন্টু সাইন থিটাকে আরেক পাশে রাখো, তাহলে দেখো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার। দেখো আর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণটাই কিন্তু তোমার কি বলতো, থিটাটা, তাই না? আর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণটাই কি বলতো, তোমার থিটাটা, তাই না? ওকে, দেখো ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইজি, এই ব্যাপারটাকে কমপ্লেক্স করার মতো কোনো কিছুই নাই, ঠিক আছে। অনেকেই কিন্তু কমপ্লেক্স করে ফেলবে, কমপ্লেক্স করিও না মোটেই। দেখো তাহলে দেখো এখান থেকে তুমি বলতে পারবা, আমি যদি জিনিসটাকে অন্য পেজে লিখি, দেখো অ্যালিকোস তুমি কি বলতে পারবে বলতো, এম ভি আর সাইন থিটা, এম ভি আর সাইন থিটা। তুমি খুব ভালো মতো করেই জানো আর এবং তোমার যে ভি ভেক্টর আছে এদের মধ্যবর্তী কোণটা কত বলতো, 90 ডিগ্রি, সরি, এদের মধ্যবর্তী কোণটা কত বলতো, 90 ডিগ্রি, এই জিনিসটা তুমি জানো। তাহলে তুমি এখানে কি লিখতে পারবা, এম ইন্টু ভি ইন্টু আর সাইন 90, সাইন 90 মানে কি বলতো, 1। তাহলে লিখতে পারবা এল ইকুয়ালস টু এম ভি আর। এটি কি বলতো, এটি হচ্ছে তোমার কৌণিক বেগের ফর্মুলা, এটি হচ্ছে তোমার কৌণিক বেগের ফর্মুলা, ঠিক আছে। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ
এটি কি বলতো, এটি হচ্ছে তোমার কৌণিক ভরবেগের ফর্মুলা। ঠিক আছে, আমি আমি অনেক উল্টাপাল্টা কথা বলতেছি, মাঝে মাঝে দেখা যাচ্ছে কথা মিস্টেক হয়ে যাচ্ছে। অনেক রাত তো আমার আসলে ঘুম লাগতেছে, যার কারণে আসলে ব্যাপারগুলো হচ্ছে, তোমরা একটু কনসিডার করিও। কারণ দিনের বেলা আসলে রেকর্ড করতে পারি না, কারণ অনেক বেশি নয়েজ থাকে। সো একটু কনসিডার তো তোমাদেরকে করতেই হবে। ওকে, দেখো এখান থেকে তুমি আরেকটা জিনিস ফর্মুলা, তুমি আরেকটা ফর্মুলা পড়ছো না, ভি ইকুয়ালস টু ওমেগা আর, এই জিনিসটা পড়ছো না, ভি ইকুয়ালস টু ওমেগা আর। দেখো তো তুমি যদি এখানে এটা একটু রিপ্লেস করার চেষ্টা করো, এল ইকুয়ালস টু, তুমি একটু আগে কি বললা, এম ভি আর বললা না। দেখো তুমি এখান থেকে কিন্তু ভি কে রিপ্লেস করতে পারো, তাহলে কি হবে, ভি কে তুমি যদি রিপ্লেস করো তাহলে তুমি লিখতে পারবা ওমেগা ইন্টু আর স্কোয়ার, ওমেগা ইন্টু আর স্কোয়ার, ওমেগাকে এক পাশে রাখো তাহলে লিখতে পারবা এম আর স্কোয়ার। আচ্ছা বলো তো এম আর স্কোয়ার মানে কি, এম আর স্কোয়ার মানে কি, একটু আগে তোমাকে পরে আসলাম, এম আর স্কোয়ার মানে হচ্ছে কৌণিক বেগ। তার মানে তুমি বলতে পারবা ওমেগা, সরি, এম মানে এম আর স্কোয়ার মানে কি বলতো, জড়তার ভ্রামক। এম আর স্কোয়ার মানে কি বলতো, জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের ফর্মুলা কি, এম আর স্কোয়ার বিন্দু বস্তুর জন্য। তাহলে তুমি লিখতে পারবা এল ইকুয়ালস টু কি বলতো, ওমেগা আই, বা তুমি লিখতে পারবা আই ওমেগা। কি লিখতে পারবা বলতো, ওমেগা আই, বা তুমি লিখতে পারবা আই ওমেগা। এবং এটা হচ্ছে তোমার বিন্দু বস্তুর জন্য কৌণিক ভরবেগ, বিন্দু বস্তুর জন্য কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা। ঠিক আছে, বিন্দু বস্তুর জন্য অবশ্যই মাথায় রাখতে হবে কি বলতো, বিন্দু বস্তুর, বস্তুর কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ মনে থাকবে, বিন্দু বস্তুর জন্য কৌণিক ভরবেগ বের করা ফর্মুলা। ওকে, কৌণিক ভরবেগের আরো অনেক তোমার বড় কনসেপ্ট আছে, অত কনসেপ্ট আমাদের কাজে লাগবে না, অত কনসেপ্ট তোমার জানারও দরকার নেই। ঠিক আছে, অত কনসেপ্ট তোমার জানারও দরকার নেই। তোমার এইচএস এর জন্য যতটুকু দেখাইলাম এতটুকুই এনাফ। তুমি যদি আরো জানতে চাও তুমি দেখতে পারো, বাট অসুবিধা নাই। তুমি তুমি যা শিখছো তাই এনাফ, তাই এনাফ। ঠিক আছে, তাই এনাফ। সরি, এই জিনিসটাতে তুমি আরেকটা কাজ করতে পারবা, এই জিনিসটাতে তুমি আরেকটা কাজ করতে পারবা। তুমি চাইলে এটা এটা যে শুধুমাত্র বিন্দু বস্তুর জন্য, এই ব্যাপারটা আসলে ভুল, এই ব্যাপারটা আসলে ভুল। এটা আসলে তোমার কৌণিক ভরবেগ। ঠিক আছে, এটা আসলে তোমার কৌণিক ভরবেগ। তোমার ওই যে বিভিন্ন ধরনের বস্তুর জন্য তোমার কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের ফর্মুলাটা তুমি বের করতে পারবা, বা কৌণিক ভরবেগটা বের করতে পারবা। ধরো তুমি যদি জড়তার ভ্রামক জানো, জড়তার ভ্রামক জানো, জড়তার ভ্রামক তুমি যদি জানো, তাহলে কিন্তু তুমি কৌণিক ভরবেগটা বের করতে পারবা। ঠিক আছে, বিভিন্ন বস্তুর জন্য জড়তার ভ্রামক, যেরকম চাকতির জন্য জড়তার ভ্রামক পড়ছো, তারপরে দেখো তুমি ষোড়শ সমদণ্ডের জন্য জড়তার ভ্রামক পড়ছো, তাদের যদি কৌণিক বেগটা বের করতে চাও বা কৌণিক ভরবেগটা বের করতে চাও, তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো। ঠিক আছে, জড়তার ভ্রামক দেওয়া থাকলে এই ফর্মুলা তুমি ইউজ করে কি বের করতে পারবে বলতো, কৌণিক ভরবেগ বের করতে পারবা। কি বের করতে পারবে বলতো, কৌণিক ভরবেগ বের করতে পারবা। ঠিক আছে, ভরবেগ বের করতে পারবা। আর এই যে এল ইকুয়ালস টু এম ভি আর, এই ফর্মুলাটা, বা তোমার যে কৌণিক ভরবেগে যে আমরা ফর্মুলাটা শিখছি, সেই ফর্মুলাগুলো আমরা কিসের জন্য ইউজ করতে পারবো বলতো, বিন্দু বস্তুর জন্য। দেখো আমরা একটু আগে একটা ফর্মুলা শিখছিলাম না, যে এল ইকুয়ালস টু এম ভি আর সাইন থিটা, সাইন থিটা। এটা কিন্তু কেবলমাত্র তোমার বিন্দু বস্তুর জন্য ব্যবহার করা যেতে পারবে। কিসের জন্য বলতো, বিন্দু বস্তুর জন্য। এই ফর্মুলা কেবলমাত্র বিন্দু বস্তুর জন্য। আর তুমি যদি বিস্তৃত বস্তুর জন্য জড়তার ভ্রামক বের করতে চাও, তাহলে তোমাকে এই ফর্মুলার মানে সাহায্য নিতে হবে। ঠিক আছে, এটা বিস্তৃত বস্তু, বিস্তৃত বস্তুর, বস্তুর কৌণিক ভরবেগ। ঠিক আছে, তুমি যদি বিন্দু বস্তুর জন্য কৌণিক ভরবেগ বের করতে চাও, তাহলে তোমাকে এই ফর্মুলা দিয়ে করতে পারো, অথবা তুমি এটা দিয়েও করতে পারো, আইদার তোমার যেটা ভালো লাগে সেটা। বাট এটা দিয়ে কিন্তু তোমার কোনো, মানে এটা দিয়ে কিন্তু তুমি, মানে এই এল ইকুয়ালস টু এম আর এম ভি আর ইন্টু সাইন থিটা, এটা দিয়ে কিন্তু তুমি কোনো বিস্তৃত বস্তুর জন্য বিস্তৃত বস্তুর জন্য কৌণিক ভরবেগ বের করতে পারবে না। ঠিক আছে, বিস্তৃত বস্তুর জন্য কৌণিক ভরবেগ কিন্তু এই ফর্মুলা দিয়ে বের করতে পারবে না। কিন্তু তুমি এল ইকুয়ালস টু আই ওমেগা, এটা দিয়ে কিন্তু তুমি বিস্তৃত বস্তুর জন্য কৌণিক ভরবেগটা বের করতে পারবা। কথা বুঝে গেছে? ওকে, হোপফুলি তোমরা কৌণিক ভরবেগের কনসেপ্টটা বুঝছো। ঠিক আছে, কৌণিক ভরবেগের কনসেপ্টটা আই গেস তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এই কৌণিক ভরবেগের কনসেপ্টটা বুঝতে পারলে আমাদের আর দুইটা টপিক খুব ভালো মতো করে পড়তে হবে, তাহলে হোপফুলি আমাদের চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। চলো আমরা হচ্ছে আর বাকি দুটো থিওরি একটু খুব ভালো মতো করে বোঝার চেষ্টা করি এবং পড়ে ফেলি। ঠিক আছে, এখন আমরা পড়বো তোমার কেন্দ্রমুখী বল। কি পড়বো বলো তো, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। ঠিক আছে, আমরা এখন কি পড়বো বলো তো, কেন্দ্রমুখী বল। ওকে, কেন্দ্রমুখী বল জিনিসটা কিন্তু অনেক হিউজ একটা টপিক, এবং এই জিনিসটা বোঝার জন্য আসলে অনেক জিনিস জানতে হয়। বাট অসুবিধা নেই, দেখো আমি যতটুকু আমি বুঝি এবং যতটুকু তোমাদেরকে বুঝাতে পারতেছি, তার আলোকে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো তোমরা হয়তো বা বুঝতে পারবে, অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে, আমরা কি পড়তেছি বলতো, কেন্দ্রমুখী বল পড়তেছি। ঠিক আছে, কেন্দ্রমুখী বল বের করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার হবে, একটা ডিমান্ড আর একটা সাপ্লাই। ঠিক আছে, একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো, রিগ্রেট করবা না। দেখো আমাদের দুইটা জিনিসের দরকার হবে, একটা তোমার ডিমান্ড আর একটা কি বলতো, একটা তোমার সাপ্লাই। ঠিক আছে, ডিমান্ড সবসময় তোমার থাকবে কেন্দ্রমুখী বল। কি থাকবে বলতো, ডিমান্ড সবসময় তোমার থাকবে কি বলতো, কেন্দ্রমুখী বল। ঠিক আছে, ডিমান্ড থাকবে কি বলতো, কেন্দ্রমুখী বল। আর আমরা
এই কেন্দ্রমুখী বলটা কে সাপ্লাই দিচ্ছে এটা আমরা বের করব হচ্ছে বিভিন্ন ওয়ে, মানে সাপ্লাইতে আসলে ওই জিনিসটা দেখানো হবে যে আসলে কে এই কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে। ঠিক আছে, কেন্দ্রমুখী বলটা সবসময় ডিমান্ড থাকবে, মানে আমরা কেন্দ্রমুখী বলটাই সবসময় বের করার চেষ্টা করব, কিন্তু কে জানি সাপ্লাই দিয়ে আসলে কেন্দ্রমুখী বলটা যোগান দিবে, মানে তোমার যোগান দিবে কে ওটা আমরা বের করবো, ওটা আমরা সাপ্লাইয়ের মধ্যে আলোচনা করবো। আর ডিমান্ড কি, ডিমান্ড অলওয়েজ আমরা কেন্দ্রমুখী বল, মানে আমরা কেন্দ্রমুখী বলটা বের করবো, কিন্তু এই কেন্দ্রমুখী বলটা কে যোগান দিবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ওকে ওকে, কথা বুঝছো, কথা বুঝছো। এখন দেখো একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করি। দেখো আমরা কয়েকটা ফিগার আঁকবো, তাহলে ওই ফিগারগুলো বুঝতে পারলে হয়ে যাবে, ব্যাপারটা আসলে অনেক বেশি ইজিয়ার। ঠিক আছে, অনেক বেশি ইজিয়ার। ঠিক আছে, দেখো প্রথমে আমরা একটা বৃত্তাকার পথ আঁকি। ঠিক আছে, এই বৃত্তাকার পথে মনে করো একটা বস্তু কি বলতো গতিশীল। ঠিক আছে, একটা বস্তু কি বলতো গতিশীল। মনে করো বস্তুটা তোমার ভরের একটা বস্তু, যে বস্তুটা তোমার এই বৃত্তাকার পথে কি বলতো ঘুরতেছে। ঠিক আছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, এবং তুমি কি করছো, তুমি মনে করো এই বস্তুটাকে তোমার মাথার মধ্যে, এই বস্তুটাকে তুমি একটা দড়ি দিয়ে বাঁধছো, বা বাঁধার পর তুমি মাথার মধ্যে ঘুরাচ্ছ। ঠিক আছে, একটা বস্তুকে তুমি দড়ি বা সুতা দিয়ে বেঁধে মাথার মধ্যে ঘুরাচ্ছ। ঠিক আছে, ওকে, তার মানে দেখো তো এইখানে তুমি কি পাবে, এখানে তুমি সুতার টান বল পাবা না। সুতার এখানে কি পাবা বলো তো, সুতার টান বল পাবা না। অবশ্যই কিন্তু সুতার একটা টান বল পাবা। এই সুতার টান বলটা দেখবা তোমার কেন্দ্র, সুতার টান বল কোন দিকে কাজ করে বলো, টান বল কোন দিকে কাজ করে, অবলম্বন থেকে, সরি তোমার হচ্ছে ক্রিয়াবিন্দু থেকে অবলম্বনের দিকে, তাই না। এখানে দেখো তো ক্রিয়াবিন্দু কোনটা, ক্রিয়াবিন্দু হচ্ছে তোমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তোমার ক্রিয়াবিন্দু। তার মানে ক্রিয়াবিন্দু থেকে কোথায় কাজ করবে, ক্রিয়াবিন্দু থেকে তোমার অবলম্বনের দিকে কাজ করবে, বা হচ্ছে তোমার কেন্দ্রের দিকে কাজ করবে। অর্থাৎ তুমি এদিক বরাবর একটা টান বল পাবা। এদিক বরাবর তুমি কি পাবা বলো তো, সুতার টান বলটা পাবা, তাই না। এদিক বরাবর তুমি কি পাবা বলো তো, সুতার টান বলটা পাবা। ওকে, কথা বুঝছো, এতটুকু কথা বুঝছো। ওকে, এখন দেখো তো এই সুতার কিন্তু একটা ওজন বল আছে, সরি এই যে তোমার বস্তুটা কিন্তু তোমার একটা ওজন বল আছে, তাই না। এই ওজন বলটা একদম তোমার কি বরাবর কাজ করবে বলতো, তোমার নিচ বরাবর কাজ করবে, বা হচ্ছে তোমার কি বলে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে, তাই না। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এবং দেখো তো এই অ্যাম্বরের বস্তুটা তোমার একটা ভি অথবা ওমেগা বেগ নিয়ে কিন্তু গতিশীল, তাই না। ভি অথবা ওমেগা বেগ নিয়ে কিন্তু গতিশীল। এবং দেখো তুমি তুমি যদি একটু চিন্তা করো, একটু ভালো মতো করে চিন্তা করো, ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইজি, ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইজি। অত টাফলি তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি একটু ভালো মতো করে দেখো, এই টান বল এবং তোমার যে ওজন বলটা আছে, এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ তোমার 90 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কত বলতে, এদের মধ্যবর্তী কোণ তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, এবং তুমি চাইলে বলতে পারো যে এই যে তোমার হচ্ছে তোমার কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হচ্ছে আর, বা সুতার দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, এই ফিগারটা মনে থাকবে না, এই ফিগারটা মনে থাকবে না। ওকে, এখন দেখো আমরা কয়েকটা জিনিস একটু চিন্তা করবো। দেখো আমরা কেন্দ্রমুখী বল হিসাব করার জন্য বা বের করার জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করবো। কি ফলো করবো বলো তো, স্টেপ ফলো করবো। ঠিক আছে, ওকে, ফার্স্ট স্টেপটা সেটা একটু লেখো, যে বস্তুর উপর প্রযুক্ত বল আইডেন্টিফাই করব। ঠিক আছে, বস্তুর উপর যতগুলো বল আছে, যতগুলো বল প্রযুক্ত আছে, সবগুলো বল আমরা কি করবো বলতো, আইডেন্টিফাই করব। করব। ঠিক আছে, এরপর স্টেপ লেখো, বলগুলোকে দুটি উপাংশে ভাগ করব। বলগুলি কি করব বলতো, দুটি উপাংশে ভাগ করব। ঠিক আছে, এবং একটা উপাংশ হবে তোমার কেন্দ্র বরাবর। ঠিক আছে, একটা উপাংশ হবে কি বলতো, কেন্দ্র বরাবর, এবং আরেকটা উপাংশ হবে তার লম্ব বরাবর। এবং লাস্টলি কেন্দ্র বরাবর যতগুলো বল পাবা, কেন্দ্র বরাবর বরাবর সবগুলো বলের উপাংশের যোগফল এই যোগফলটাই হচ্ছে তোমার কেন্দ্র বরাবর লব্ধি বল। ঠিক আছে, এটি কি বলতো, এটি হচ্ছে তোমার কেন্দ্র বরাবর লব্ধি বল হিসেবে কাজ করবে, বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। কেন্দ্রমুখী বলের যোগান দিবে, যোগান দিবে। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, বুঝছো। তার মানে দেখো কেন্দ্র বরাবর যতগুলো বল আছে, বলের উপাংশগুলোর যোগফল এরা কি করবে বলতো, কেন্দ্র বরাবর যে বা কেন্দ্রমুখী বলের তোমার যোগানটা দিবে। কথা বুঝে গেছে, বা ডিমান্ডটা ফুলফিল করবে। ওকে, তার মানে দেখো ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এখানে একটা বস্তুর উপর কতগুলো বল কাজ করতেছে সেগুলো আইডেন্টিফাই করে ফেলা। দেখো আমি আইডেন্টিফাই করে ফেলছি এই ফিগারটার জন্য দেখো এখানে তোমার দুইটা বল কাজ করতেছে। একটা বল হচ্ছে তোমার কেন্দ্র বরাবর, যেটা কিনা তোমার টান বল হিসেবে কাজ করতেছে, এবং আরেকটা বল তোমার
দেখো এমজি যে বলটা আছে সেটা কিন্তু তোমার একদম তলের লম্ব বরাবর কাজ করতেছে, তাই না? বা হচ্ছে তোমার একদম কেন্দ্র বরাবর, পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করতেছে, তাই না? ওকে, দেখো বস্তুটা কিন্তু তোমার এই পয়েন্টে আছে, তাই না? বস্তুটা এই পয়েন্টে আছে, তার মানে দেখো এদের মধ্যবর্তী কোণটা কত? এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তাই না? তাহলে দেখো তো তুমি এখানে একটা একটা জিনিস বলতে পারবা, এখানে তুমি একটা জিনিস বলতে পারবা যে হচ্ছে তুমি যদি এই বলটাকে উপাংশে ভাগ করো, এই যে এমজি বলটা আছে বা ওজন বলটা আছে, এটাকে তুমি চাইলে উপাংশে ভাগ করতে পারবা না? অবশ্যই পারবা। দেখো তুমি যদি এটাকে উপাংশে ভাগ করতে চাও তাহলে তুমি কিন্তু খুব সুন্দর মতো করে এটাকে উপাংশে ভাগ করার চেষ্টা করতে পারো। কি করতে পারো বলো তো? চেষ্টা করতে পারো, তাই না? ওকে, দেখো এটাকে তুমি যদি উপাংশে ভাগ করার চেষ্টা করো তার মানে বলো তো 90 ডিগ্রি। দেখো তো তুমি এখানে বলতে পারবা কি, যার সাথে অ্যাঙ্গেল থাকে তাকে তোমাকে কস দিতে হবে, তার মানে তুমি বলতে পারবা যে তোমার কেন্দ্র বরাবর যে উপাংশটা হবে সেটা হবে এমজি কস 90 ডিগ্রি। আচ্ছা, কস 90 ডিগ্রি মান কত? জিরো না? তার মানে দেখো কেন্দ্র বরাবর উপাংশের মান কত? 0 নিউটন। অর্থাৎ দেখো তোমার এই যে এই ক্ষেত্রে এই বস্তুর যে ওজনটা আছে এই ওজনটার কোনো অংশই তোমার কেন্দ্র বরাবর কাজ করতেছে না। তাহলে বলো কেন্দ্র বরাবর কতগুলো বল আছে? কেন্দ্র বরাবর শুধুমাত্র একটা বলই আছে, সেই বলটা কি বলতো? শুধুমাত্র কেন্দ্র বরাবর যে সুতার টান বলটা আছে সেটা। তার মানে দেখো এখানে সাপ্লাই কেন্দ্র বরাবর যে তোমার উপাংশটা আছে বা কেন্দ্র বরাবর যে বলটা আছে কি আছে? শুধুমাত্র তোমার টান বলটা আছে। এই যে টান বলটা, এই টান বলটা কি করবে বলতো? এই টান বলটা তোমার হচ্ছে কেন্দ্রমুখী বলে যোগান দিবে। কথা বুঝছো? তার মানে দেখো এই যে কেন্দ্র বরাবর যে তোমার এখানে টান বলটা আছে, টান বলটা কি করবে বলতো? কেন্দ্রমুখী বলে যোগান দিবে। ওকে, কথা বুঝছো? এবং কেন্দ্রমুখী বলকে তোমার এফসি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এফসি দিয়ে প্রকাশ করা হয়। এবং এফসি ইকুয়ালস টু তুমি চাইলে কি লিখতে পারবে বলো তো? কেন্দ্রমুখী বল মানে হচ্ছে তোমার বস্তুর যে ভর ইনটু ইনটু তোমার কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে? কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে? কেন্দ্রমুখী বলতো ত্বরণ। এবং তুমি এখানে লিখতে পারবা যে এম ইনটু কেন্দ্রমুখী ত্বরণে একটা ফর্মুলা দেখো তো তুমি পড়ে আসছো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আমি তোমাকে দেখাই আসি, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা কি বলতো? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটি হচ্ছে তোমার কেন্দ্রমুখী বলের ফর্মুলা, বা এই পরিমাণ বলটাই আসলে তোমার কি করবে বলতো? এই টান বলটা যোগান দিবে, টান বলটা যোগান দিবে। তার মানে তুমি বলতে পারবা টান বল ইকুয়ালস টু কি বলতো? এফসি, ঠিক আছে? বা এখান থেকে তুমি বলতে পারবা টান বল ইকুয়ালস টু কি বলতো? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই যে দেখো এই টান বলটা কি করতেছে বলতো? টান বলটাই তোমার হচ্ছে এই কেন্দ্রমুখী বলটাকে যোগান দিচ্ছে। এই টান বলটা কি করতেছে বলতো? কেন্দ্রমুখী বলটাকে যোগান দিচ্ছে। আবার দেখো তুমি চাইলে এইটার আরেকটা ফর্মুলা আছে, এফসি ইকুয়ালস টু তুমি লিখতে পারো এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। কিভাবে আসছে? ওই যে ভি ইকুয়ালস টু ওমেগা আর, এই জাস্ট এখানে ভি এর জায়গায় ওমেগা আর বসাই দিছি, তাহলে তুমি নিচে ফর্মুলাটা পেয়ে যাবে। এই জিনিসটা একটু তোমরা নিজেরাই করে নিও, ঠিক আছে? এই জিনিসটা একটু তোমরা নিজেরাই করে নিও, তাহলে দেখো এটাও কিন্তু তোমার একটা ফর্মুলা। ওকে, তার মানে দেখো কেন্দ্রমুখী বলটা কি সাপ্লাই করতেছে? কেন্দ্রমুখী বলটা সাপ্লাই করতেছে তোমার হচ্ছে ওই যে টান বলটা আছে সেটা। এবং টান বলটাই তোমার কি করতেছে বলতো? কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে, ঠিক আছে? কথা বুঝছো? তার মানে দেখো কেন্দ্রমুখী বল বের করার জন্য ফার্স্ট কাজ কি বলতো? ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে সবগুলো বল আইডেন্টিফাই করা। যতগুলো বস্তুটার উপর বল কাজ করতেছে সবগুলো বল আইডেন্টিফাই করব, বলগুলোকে দুটি উপাংশে ভাগ করব, যে উপাংশটা কেন্দ্র বরাবর কাজ করতেছে সেই উপাংশগুলোর যোগফল বের করব, এবং এই যোগফলগুলোই তোমার কি করবে বলতো? সাপ্লাইয়ার হিসেবে কাজ করবে, অর্থাৎ এরাই তোমার হচ্ছে কেন্দ্রমুখী বলটা যোগান দেবে। ওকে, কথা বুঝছো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তার মানে দেখো কেন্দ্রমুখী বল কিন্তু বের করা অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি, তাই না? অনেক বেশি ইজি। দেখো আমরা কিন্তু এখন একটা যদি একটা তোমার পেন্ডুলাম চিন্তা করি বা একটা তোমার যদি সরল দোলক চিন্তা করি, দেখো ওয়েট, একটা সরল দোলক মনে করো তোমার এরকম একটা পজিশনে আছে, এরকম একটা পজিশনে আছে, এবং সে মনে করো তোমার একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। সে কি করতেছে বলতো? সে একটা বৃত্তাকার পথে তোমার মনে করো ঘুরতেছে, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। এটা এটা হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে? এটা কি বলতো? এটা তার কেন্দ্র। ওকে, খুব ভালো কথা। এখন মনে করো পেন্ডুলামটা মনে করো এই এরকম পথে, একটা বৃত্তাকার পথে মনে করো কি করতেছে বলতো? ঘুরতেছে, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। এখন একটু চিন্তা করো এইটার এই এই পেন্ডুলামটার মনে করো তোমার কোনটা থিটা, ঠিক আছে? এই পেন্ডুলামটা কোনটা কি বলতো? থিটা, ঠিক আছে? ওকে, বলো তো এর যে তোমার এর যে তোমার ভরটা এর যে তোমার ভরটা বা এর যে ওজনটা, এর ওজনটা একদম তোমার এই নিচ বরাবর কাজ করবে না? খাড়ার নিচ বরাবর। ওকে, খুব ভালো কথা, ঠিক আছে? এবং দেখো তো পেন্ডুলামটা তোমার একটা সুতা দিয়ে বাঁধা আছে, তার মানে সুতার টান বলটা এই দিক বরাবর কাজ করবে, তাই না? সুতার টান বল কোন দিক বরাবর কাজ করে বলতো? এই তোমার সুতার যে ক্রিয়াবিন্দু আছে, সুতার ক্রিয়াবিন্দু থেকে তোমার অবলম্বনের দিকে কাজ করবে, তার মানে দেখো সুতার টান বলটা এই দিক বরাবর কাজ করবে। ওকে, খুব ভালো কথা। এখন দেখো তোমার এখানে একটা ব্যাসার্ধ ভেক্টর আছে, বা এই যে এই মানটুকু কি? এই মানটুকুর মান এই মানটুকু কত? এই মানটুকু তোমার আর না? এই মানটুকু তোমার আর না? ওকে, মানে এই মানটুকু তো তোমার আর, তাই না? আচ্ছা, এই বস্তুটা কিন্তু তোমার একটা ভর আছে, ভরটা মনে করো এম, ঠিক আছে? ভরটা কি বলতো? ভরটা মনে করো এম। ওকে, দেখো তো তোমার যে সুতার টান বলটা আছে, সুতার যে তোমার টান বলটা আছে, দেখো এটা যদি তোমার থিটা হয়, তুমি একটু চিন্তা করো, একটু একটু চিন্তা করো, জাস্ট ফিগারটা একটু চিন্তা করো। তো ফিগারটা দেখো এরকম হয়ে গেছে, ঠিক আছে? দেখো এই জিনিসটা তোমার থিটা, এবং দেখো এই জিনিসটা তোমার কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? এই দেখো এই জিনিসটা কত? এই জিনিসটা তোমার 90 ডিগ্রি না? এই কোণটা দেখো তোমার কত আসছে? 90 ডিগ্রি আসছে। তাহলে বলো তো এই কোণটা কত হবে? এই কোণটা তোমার 90 - থিটা হবে না? 90 - থিটা হবে না? অবশ্যই কিন্তু 90 - থিটা হবে। তার মানে দেখো এই কোণটা কত? এই কোণটা হবে তোমার 90 - থিটা,
তাই না? এই কোণটা হবে তোমার 90 মাইনাস থিটা। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমিও হাঁপাই গেছি, তোমরাও হাঁপাই গেছো ক্লাস করতে করতে, আমি জানি, কারণ অলরেডি অনেকক্ষণ ক্লাসটা হয়ে গেছে, আর একটা টপিকই আছে, একটু বোঝার চেষ্টা করো। তারপরেই দেখবো যে তোমার খুবই শান্তি, মানে ক্লাসটা করে তোমার আর কোনো অসুবিধা হবে না। দেখো 90 মাইনাস থিটা, এটা কত বলো তো? 90 মাইনাস থিটা। তার মানে দেখো তো তোমার কেন্দ্র বরাবর তুমি যদি এই টেনের উপাংশগুলো নাও বা তোমার টান বলটার উপাংশটা নাও, তাহলে তুমি কি পাবো বলো তো? টি কস 90 মাইনাস থিটা। এটা তোমার কেন্দ্র বরাবর কাজ করতেছে, এই যে এটা তোমার কেন্দ্র বরাবর কাজ করতেছে, অর্থাৎ তোমার এর উপাংশটা তুমি যদি নাও, তাহলে উপাংশটা তোমার এদিক বরাবর কাজ করবে। ঠিক আছে, এটা এই উপাংশটা তোমার এদিক বরাবর কাজ করবে। ঠিক আছে, কেন্দ্র বরাবর যে উপাংশটা নিলাম, এই উপাংশটা তোমার এদিক বরাবর কাজ করবে, এবং আরেকটা উপাংশ থাকবে যে উপাংশটা তোমার এই খাড়া উপর দিয়ে কাজ করবে, তাই না? টেনের আরেকটা উপাংশ থাকবে, সরি টান বলটার আরেকটা উপাংশ থাকবে যেটা তোমার উপরে দিয়ে কাজ করবে, এবং এই উপাংশটা হবে টি সাইন 90 মাইনাস থিটা। টি সাইন 90 মাইনাস থিটা। ওকে, খুব ভালো কথা। এখন দেখো তুমি এখান থেকে একটা জিনিস বলতে পারবা যে টি সাইন 90 মাইনাস থিটা, টি সাইন 90 মাইনাস থিটা এটা সমান সমান কি বলতো? এমজি। এটা সমান সমান কি বলতো? এমজি। বা ওই যে তোমার বস্তুটা আছে, বস্তুটা যে তোমার ভর মানে ওজনটা আছে, এই ওজন বলে সমান, তাই না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলটা কি? আমাদের ডিমান্ড কি? কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলটা কি? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা, এটাকে যোগান কে দিবে বলতো? এটাকে যোগান দিবে এর যে কেন্দ্র বরাবর যে বলগুলো আছে সেগুলো। এর কেন্দ্র বরাবর দেখো একটা বলই আছে, সেটা কি বলতো? টি কস 90 মাইনাস থিটা। তার মানে এই বলটা যোগান কে দিবে? টি কস 90 মাইনাস থিটা। এটি কিন্তু এই বলটার কি করবে বলতো? যোগান দিবে। এবং দেখো এই যে তোমার টি সাইন 90 মাইনাস থিটা এবং এমজি, এই দুটো পরস্পর সমান, এবং এই দুটো তোমার কিন্তু সমান হওয়ার এবং এরা কিন্তু পরস্পর সমান এবং বিপরীতমুখী। তার মানে এরা একজন আরেকজনকে ভ্যানিশ করে দেবে। এরা কি করবে বলতো? এরা একজন আরেকজনকে ভ্যানিশ করে দেবে। এরা কি করবে বলতো? এরা একজন আরেকজনকে ভ্যানিশ করে দেবে। তাহলে অবশিষ্ট পড়ে থাকবে শুধুমাত্র কেন্দ্র বরাবর টি কস 90 মাইনাস থিটা, এবং তোমার এখানে পড়ে থাকবে কি বলতো? তোমার এই কেন্দ্রমুখী বলটা, কেন্দ্রমুখী বলটা কত? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তার মানে দেখো এটা হচ্ছে আমার ডিমান্ড। এটা কি বলতো? এটা হচ্ছে আমার ডিমান্ড। আর আমার সাপ্লাইয়ার কে? আমার সাপ্লাই কে দিচ্ছে বলতো? সাপ্লাই দিচ্ছে এই বলটা, তাই না? সাপ্লাই দিচ্ছে এই বলটা। তাহলে তুমি বলতে পারবা এফসি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু কি বলতে পারবা বলতো? টি সাইন থিটা, তাই না? টি সাইন থিটা। তার মানে দেখো এই বলটাই হচ্ছে তোমার কি করতেছে বলতো? কেন্দ্রমুখী বলটা সাপ্লাই করতেছে। হোপফুলি তোমরা কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা বুঝে গেছো। বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর একটা টপিকই বাকি আছে। চলো আমরা এই টপিকটা শেষ করে ফেলি। ওকে, চলো আমরা হচ্ছে এর পরের টপিকটা শেষ করে ফেলে। দেখো কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা হোপফুলি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, লাস্ট আমাদের যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। এই ব্যাংকিং কোণের টপিকটা আমরা বুঝতে পারলেই হয়ে গেছে। বুঝতে পারছো? এই ব্যাংকিং কোণের টপিকটা আমরা করতে পারলেই হয়ে গেছে। ঠিক আছে,